আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে হ্যাঁ, স্পেকট্রোস্কোপিটা বোঝা খুব ইম্পর্টেন্ট অ্যাটমিক স্ট্রাকচারের সাথে সাথে। তো স্পেকট্রা ব্যাপারটা কি, স্পেকট্রা ব্যাপারটা হচ্ছে মানে যেটা তোমরা বোর্ডস আর কি অ্যাজামশানে পড়েছো যে মানে ইলেকট্রন একটা পার্টিকুলার অরবিট থেকে একটা পার্টিকুলার অরবিটেই মানে ট্রান্সফার হতে পারে। যদি লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যায় তাহলে ওকে এনার্জি দিতে হবে, বা হায়ার এনার্জি থেকে যদি লোয়ার এনার্জিতে যায় তাহলেও কিছু পরিমাণ এনার্জি ছেড়ে দেবে অ্যান্ড অল। তো এরকম একটা যে ব্যাপারটা আর কি, তো এই যে এনার্জি ছেড়ে দেবে বা এনার্জি দিতে হবে যে ব্যাপার যেটা, সেইটাকে আমি মানে মেজার করব কি করে, তো সেইটা দেখার জন্য কিছু পার্টিকুলার মেশিন আছে যেগুলোকে বলা হয় স্পেকট্রোমিটার বা স্পেকট্রোফটোমিটার যেগুলোকে বলা হয়। তো সেইখান থেকে মানে বিজ্ঞানীরা যেটা করে স্পেকট্রা সম্পর্কে আইডিয়া পায়, যে বিভিন্ন রকম স্পেকট্রা হয় না, তো সেই ইউভি স্পেকট্রা, ইউভি ভিজিবল স্পেকট্রা, আপাতত আমরা ইউভি ভিজিবল স্পেকট্রাই পড়বো, মানে ইউভি ভিজিবলও নয় আর কি, মানে পুরো রিজিয়ানটাই পড়বো, ইউভি ভিজিবল স্পেকট্রা বা আইআর স্পেকট্রা বা মাইক্রোওয়েভ স্পেকট্রা পুরো রিজিয়ানটাই পড়বো, কিন্তু মেনলি ইউভি ভিজিবল স্পেকট্রা যেটা আমরা চোখে দেখতে পাই আর কি, তো সেইটা। তো ঠিক আছে, তো স্পেকট্রা জিনিসটা কি, তার মানে একটা স্টেট থেকে আর একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে যে ইলেকট্রন যদি ট্রানজিশন হয়, তাহলে যদি কিছু যে পরিমাণ এনার্জি ছাড়ে বা যে পরিমাণ এনার্জি দিতে হয় সেইটার যে আর কি স্পেকট্রোস্কোপিক ফর্মটা, তো সেটাই বেসিক্যালি স্পেকট্রা। হ্যাঁ, তো তার মানে আমাদেরকে কোনো একটা স্পেকট্রা বুঝতে গেলে আমাদেরকে বেসিক্যালি দুটো স্টেটের এনার্জি ডিফারেন্স বুঝতে হবে, মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যে ইলেকট্রন যাচ্ছে সেই দুটো লেভেলের এনার্জি চেঞ্জটা বুঝতে হবে, যে একটা থেকে আরেকটা যেতে গেলে কতটা এনার্জি দিতে হচ্ছে বা লাগছে, সেখান থেকে আমরা স্পেকট্রাটা বুঝতে পারবো। তো আগের দিন যা যা হয়ে গেছিলো তারপরে আমাদেরকে এখন স্পেকট্রোস্কোপিটা বুঝতে হবে, তার জন্যই এত কথা বললাম। ঠিক আছে, তাহলে কি দেখে হয়েছিল আগের দিন অবধি, যে যে ফ্রম বোরস মডেল আমরা কি পেয়েছিলাম, এনার্জি ইএন ইকুয়ালস টু মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা উইথ এন ভ্যালু 1 2 3 এইভাবে। ঠিক আছে, এইটা ছিল। এইবার তাহলে এইটা হচ্ছে জেনারেল এনার্জি এক্সপ্রেশন। এবার আমি যদি বলি যে আমার একটা ইলেকট্রন N1 লেভেল থেকে N2 লেভেলে গেছে, তার এটাও মনে হয় আগের দিন স্যার বলেছিল বা করিয়েছিল, তো তার জন্য আমার আর কি স্পেসিং, আচ্ছা প্রথমত তো এইটা হলো মানে এনার্জির এক্সপ্রেশনটা এইটা হলো, তার মানে এখানে কি যে EN প্রপোর্শনাল টু বেসিক্যালি হচ্ছে 1/n², এটা হলো। আচ্ছা, তাহলে এই যে এনার্জি এক্সপ্রেশনটা যে এই এন এর ওপর ডিপেন্ড করে গেল, যেখানে এনের কিছু ইন্টিজার ভ্যালু আছে, কিছু ডিসক্রিট ইন্টিজার ভ্যালু আছে 1 2 3, মানে সবসময় ইন্টিজার হতে হবে। এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এনার্জি লেভেলস আর ডিসক্রিট, যেটা এতদিন পর্যন্ত সবাই বলে এসেছে যে এনার্জি লেভেলটা কন্টিনিউয়াস, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা পড়ে এসেছি, কিন্তু এখানেই কিন্তু প্রথম আসলো যে এনার্জি লেভেল কিন্তু কন্টিনিউয়াস নয়, এনার্জি লেভেল অ্যাকচুয়ালি ডিসক্রিট, এবং যদি কোনো একটা মানে পার্টিকেলের ওপর লাইটকে ফেলা হয় বা হচ্ছে এবং মানে তাহলে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা জেনারেট হয়, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ বেসিক্যালি বেসিক্যালি কম্পোজড অফ ফোটন কণা, এবং এক একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ করে, এটা কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন প্রথম বলেছিলেন। হ্যাঁ, তারপরে কিন্তু এই বোর মডেল এসেছিল, যে বোর মডেলে কিন্তু বোর মডেল কত সালে আসে, হ্যাঁ, তো বোর মডেল যেটা এসেছিল এই 1923 সালে আর কি, আর তার আগে আইনস্টাইন বলেছিল যে 1905 সালে, তো যেটা এসেছিল এই 23 সালে, তখন কিন্তু দেখা যায় যে এনার্জি লেভেল অ্যাকচুয়ালি ডিসক্রিট, মানে কন্টিনিউয়াস না, এটা হচ্ছে কিছু এই কোয়ান্টাম নাম্বারের ওপর ডিপেন্ড করে যাচ্ছে এনার্জি লেভেলটা, এইখানেই প্রথম দেখা যায়। তো সেইটা একটা লিখছি যে অ্যাজ only some specific values of n are allowed, energy is discrete or quantized। কোয়ান্টাইজ মানে কি,
মানে এটা হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বারের ওপর ডিপেন্ড করে যাচ্ছে, এই এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেই জন্য এটা বলা হয় যে এনার্জি লেভেল কিন্তু এখন থেকে হয়ে গেল কোয়ান্টাইজ। তাহলে যদি তাই হয়, তার মানে এন এর একটা ভ্যালু থেকে, ধরো n1 ভ্যালু থেকে n2 ভ্যালুতে যদি একটা ইলেকট্রন ট্রান্সফার হয়, তার জন্য আমার মানে স্পেসিং বিটুইন টু দ্যাট এনার্জি লেভেল আর কি, যেটাকে বলা হয় স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস। সেটা কি হবে, সেটা হচ্ছে ডেল্টা ই দিয়ে দেখানো হয়, স্পেসিং বা এনার্জি গ্যাপ। স্পেসিং মানে হচ্ছে বেসিক্যালি এনার্জি গ্যাপ। সেটা কি, ধরো আমি বলছি যে আমার ইলেকট্রনটা n1 থেকে n2 তে ট্রানজিশন হচ্ছে, তাহলে এনার্জি গ্যাপটা কি হবে, এটা বেসিক্যালি এটা ইকুয়ালস টু ই অফ n2 মাইনাস ই অফ n1। তাহলে এখানে আমি কি লিখব, এখানে লিখব যে n1 থেকে n2 তে যাচ্ছে এইটা, ঠিক আছে, এইভাবে এটা লিখব ই অফ n2 মাইনাস ই অফ n1। সেটা কত হবে, কি হবে, ই অফ n2 কি মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার n2 স্কোয়ার এইচ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এই ই n1টা কি হবে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার n1 স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা হবে। n1 স্কোয়ার এইচ স্কোয়ার এইটা হবে। তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এম জে স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এইটা হচ্ছে দ্য এনার্জি গ্যাপ ডেল্টা ই, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে এই ডেল্টা ই থেকে আমরা কি করে স্পেক্ট্রাটা পাবো সেটা আমরা যাচ্ছি, তার আগে আরও কতগুলো জিনিস বলে নিই। তাহলে এটা হলো এনার্জি গ্যাপ। তাহলে এইবার আমি বলছি যে যদি আমার এনার্জিটা যদি এরকম হয় যে যদি মানে if the electron if the electron transfers from n level to n plus 1 level, দেন এই এনার্জি গ্যাপটা কি হবে, ডেল্টা ই ইকুয়ালস টু এন থেকে n প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু হবে ওই জাস্ট আগেরটার মতো যদি করি, তাহলে এখানে n1টা হচ্ছে n আর n2টা হচ্ছে n প্লাস 1, তাহলে এটা হবে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 1 বাই n স্কোয়ার মাইনাস 1 বাই n প্লাস 1 এর হোল স্কোয়ার, এইটা হবে। এইটা মানে কি, এইটা মানে এই ভেতরটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এইটা মানে আসবে হচ্ছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু ওপরটা আসবে 2n প্লাস 1 বাই n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার। মানে এই যে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে n প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এবার n প্লাস 1 এর হোল স্কোয়ারটাকে যদি a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দিই তাহলে ফাইনালি এইটা থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো এবার কি হচ্ছে, এইখানে দেখো যখন আমার মানে এনটা যখন টেন্স টু ইনফিনিটি, মানে এখানে কি দেখা যাচ্ছে, এই রিলেশনটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যত আমার এন এর ভ্যালু বাড়বে তত কিন্তু এনার্জি গ্যাপ অ্যাকচুয়ালি আমার কমবে, তাই তো। মানে যত এনার্জি এনের ভ্যালু বাড়বে, কারণ এখানে কে যে এখানে ওপরে আছে 2n প্লাস 1 আর নিচে আছে হচ্ছে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে নিচেরটা হচ্ছে বেশি রেটে বাড়ছে। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে এন এর ভ্যালু যত বাড়বে তত কিন্তু এই এনার্জি বিটুইন টু সাকসেস মানে বেসিক্যালি স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল যেটা, সেটা কিন্তু কমছে উইথ ইনক্রিজিং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার।
এইটা এখান থেকে পরিষ্কার বোঝা গেল। তার মানে মানে এবার এনার্জি ভ্যালু, এনার্জি স্টেটগুলো কি করে থাকে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তার আগে এটা বুঝে নাও যে যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বাড়ছে তত কিন্তু এই স্পেসিং বিটুইন টু এনার্জি লেভেল অ্যাকচুয়ালি কমছে। তাহলে এইরকমভাবে যেতে যেতে যখন আমার এন টেন্স টু ইনফিনিটি তখন কি হবে, যখন এন টেন্স টু ইনফিনিটি তাহলে নিচেরটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে পুরোটা জিরো হয়ে যাচ্ছে, সামথিং বাই ইনফিনিটি তো জিরো হয়ে গেল, তার মানে তখন এনার্জি গ্যাপটা জিরো হয়ে গেল। তার মানে কি হলো, তার মানে কিন্তু এনার্জি গ্যাপ জিরো হয়ে যাওয়ার মানে কি, মানে মানে এনার্জি স্টেটগুলো যেন একটা আরেকটার ওপর ওভারল্যাপ করে গেল, মানে আর কোনো এনার্জি গ্যাপ নেই। তো তার মানে এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস হয়ে গেল। ওভারল্যাপ করে যাওয়া মানে কি, তার মানে এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস হয়ে গেল। মানে প্রথম হচ্ছে এনার্জি গ্যাপ এরকম ছিল, তারপরে হচ্ছে তাহলে তারপরেরটা হচ্ছে গিয়ে এনার্জি স্টেটটা এইটা ছিল, তারপরে এনার্জি স্টেটটা এরকম ছিল, তারপরে এনার্জি স্টেটটা এরকম হলো, তারপরে এনার্জি স্টেটটা এরকম হলো করে এইভাবে কমতে 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 যখন এনের ভ্যালু ইনফিনিটি হয়ে গেল তখন তো এটা একদম একটা আরেকটার ওপর মানে এনার্জি গ্যাপ কমতে কমতে কি হলো, মানে এটা একটা আরেকটার ওপর ওভারল্যাপ করে যাচ্ছে। মানে ধরো এটা N1, এটা হচ্ছে N2, এটা হচ্ছে N3, এটা হচ্ছে N4, এইভাবে যখন n টেন্স টু ইনফিনিটি তখন একটা আরেকটার ওপর ওভারল্যাপ করে গেল, তাই তো? তার মানে এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস হয়ে গেল। ক্লাসিক্যাল মেকানিক্স তো সেটাই বলেছিল যে এনার্জি লেভেল কন্টিনিউয়াস হয়, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কি বললো, কোয়ান্টাম মেকানিক্স মানে কি, কোয়ান্টাম মেকানিক্স বেসিক্যালি একটা ম্যাথামেটিক্যাল টুল। হ্যাঁ, তো কোয়ান্টাম মেকানিক্স মানে কি, মানে যে থিওরিতে এনার্জি লেভেলটা ডিসক্রিট মানে এই কোয়ান্টাম নাম্বারের ওপর ডিপেন্ড করে যায়, ঠিক আছে? তো সেটাই বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স এক্সপ্লেন করে। তো তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স বলেছিল যে অল ওভার দ্য রিজিয়ন এনার্জি লেভেল সবসময় কন্টিনিউয়াস হয়, ডিসক্রিটনেসের কোনো কনসেপ্ট ছিল না। আর কোয়ান্টাম মেকানিক্স কি বললো, যে এই এনার্জি লেভেল, এনার্জির গ্যাপ যেটা সেটা এই মানে এনের ভ্যালুর ওপর ডিপেন্ড করে যাচ্ছে এবং এনের ভ্যালু বাড়ার সাথে সাথে এনার্জি গ্যাপ কমছে এবং যখন এন টেন্স টু ইনফিনিটি তখন এনার্জি গ্যাপ জিরো হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় বোরস করসপন্ড। হ্যাঁ বলো। বলছি ম্যাম, কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স এটা একটু বলেন দি। ও আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে মানে এই বিংশ শতাব্দীর তোমার হচ্ছে আর কি সরি মানে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বা আর কি বিংশ শতাব্দীর প্রথম দিকে যেটা হয় মানে মানে তোমার ওই মানে কিছু ফেনোমেনা দেখা গেল, মানে এতদিন যা ছিল আমরা যে নিউটনিয়ান মেকানিক্স পড়ি না, তোমরা যে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র বা তৃতীয় সূত্র পড়ছো, ওটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, ঠিক আছে? এইবার ওই 1905 সাল 1913 সাল, হ্যাঁ ওই সময়টা করে কিছু ফেনোমেনা দেখা গেল যেগুলোকে ওই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে বা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে আর এক্সপ্লেন করা যাচ্ছে না, মানে নিউটনিয়ান মেকানিক্স আর এক্সপ্লেন করতে পারছে না, ঠিক আছে? সেই ফেনোমেনাগুলোকে তখন মানে তখন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক আর কি তিনি আসেন, মানে তিনি বলেন, মানে যদিও যে তিনি যখন প্রথম বলেছিলেন তার কোনো অ্যাকচুয়াল জাস্টিফিকেশান ছিল না, কিন্তু তিনি প্রথম বলেন যে মানে বেসিক্যালি যে আমরা মানে কোয়ান্টাম মেকানিক্সে যেটা ধরছি, ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা ধরি যে নিউটনের প্রথম সূত্র কি, নিউটনের সূত্র কি ছিল, যে বেসিক্যালি তুমি যদি কোনো একটা বস্তুর ওপর তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করো বা কোনো একটা চলমান বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করো বা কোনো স্থির বস্তুর ওপরও যদি বাইরে থেকে বল প্রয়োগ না করো, তাহলে স্থির বস্তু চিরকালই স্থির বা চলমান বস্তু চিরকালই চলমান থাকবে, এটা বলেছিল। কিন্তু প্রথম আর কি শুধু বিজ্ঞানী প্ল্যাঙ্ক না, আরও মানে অনেক বিজ্ঞানী আর কি প্রথম দেখা যায় যে যে অ্যাকচুয়ালি এই লগুলো মানে সত্যি নয়, মানে প্রথমত মানে রেস্ট বলে মানে কোনো বস্তু সম্পূর্ণভাবে স্থির অবস্থাতে আছে এরকম কখনো এক্সিস্টই করে না। তো এরকম বিভিন্ন ফেনোমেনা দেখা গেছিলো, এই কারণেই দেখা গেছিলো যে তখন কিছু মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশন দেখেছিল বিজ্ঞানীরা যেগুলোকে নিউটনিয়ান মেকানিক্স দিয়ে বা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। যেহেতু ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না তখনই লোকে অন্য কিছু ভাবতে শুরু করে, যেখানে প্রথম বলা হয় যে লাইট আমরা একটা পদার্থের ওপর ফেলি, যে লাইট ম্যাটার ইন্টারাকশান যেটা হয় সেই লাইট বেসিক্যালি
মানে লাইট শুধু ওয়েভ নয়, মানে এতদিন তো জেনে এসেছি লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট শুধু ওয়েভ নয়, লাইটের একটা পার্টিকেল ক্যারেক্টার আছে এবং সেই পার্টিকেলটা হচ্ছে ফোটন কণা, এবং প্রত্যেকটা ফোটন কণার একটা এনার্জি আছে, মানে লাইট ইজ এ প্যাকেট অফ ফোটন এবং এই ফোটন পার্টিকেল, এবং প্রতিটা ফোটন পার্টিকেলের এনার্জি আছে, সেই এনার্জি হচ্ছে এইচ নিউ করে, বা এক একটা প্যাকেট অফ ফোটনের এনার্জি হচ্ছে এন ইন্টু এইচ নিউ করে। এখানেই প্রথম আসে যে এনার্জি হচ্ছে কোয়ান্টাম নাম্বারের ওপর ডিপেন্ড করে যায়, এন ইন্টু এইচ নিউ, মানে এখানেই প্রথম আসে যে ই ইকুয়ালস টু এন ইন্টু এইচ নিউ। এইটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিলেন, এটা মনে হয় 1914 সালে, ঠিক আছে, এটা প্রথম বলেছিলেন যে এনার্জি ইকুয়ালস টু এন ইন্টু এইচ নিউ। এই যে এন, যেটা এন, এই এনটা হচ্ছে মানে এই এনের ভ্যালু হতে পারে 1 2 3 এরকম ডিসক্রিট ভ্যালু থাকবে এনের, ঠিক আছে। তার মানে এখান থেকে প্রথম আসে যে এতদিন নিউটনিয়ান মেকানিক্স যেটা বলেছে বা ক্লাসিক্যাল মেকানিক্স যেটা বলেছে যে এনার্জি হচ্ছে একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, এখানেই প্রথম আসে যে এনার্জি ইজ নট আ কন্টিনিউয়াস কোয়ান্টিটি, এনার্জি ডিসক্রিট, এনার্জির কিছু ডিসক্রিট ভ্যালু থাকবে, এনার্জি কোয়ান্টাম নাম্বারের ওপর ডিপেন্ড করে, এনার্জি ইজ কোয়ান্টাইজড, ঠিক আছে। তো এইটাই হচ্ছে প্রথম কোয়ান্টাম মেকানিক্সের শুরু। তো এই কোয়ান্টাম মেকানিক্স দেখায় যে এই বোর থিওরিতেও এনার্জি গ্যাপ বিটুইন টু এনার্জি সাকসেসিভ এনার্জি লেভেল যেটা, সেটা কোয়ান্টাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এনের ওপর ডিপেন্ড করে, এবং এনের ভ্যালু যত বাড়বে এনার্জি গ্যাপ তত কমবে, এবং যখন এন টেন্স টু ইনফিনিটি হবে, এই দেখো নিচে ইনফিনিটি হলে তার মানে তো সামথিং বাই ইনফিনিটি জিরো হয়ে যাচ্ছে, মানে মানে সামথিং ফাইনাইট বাই ইনফিনিটি অবশ্যই জিরো হচ্ছে, কিন্তু হ্যাঁ ইনফিনিটি বাই ইনফিনিটি কিন্তু জিরো নয়, সামথিং ফাইনাইট বাই ইনফিনিটি সেটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য তার মানে এনার্জি গ্যাপগুলো আর কিছু থাকছে না, তার মানে এনার্জি লেভেলগুলো এরকম আবার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে এই এই যে ব্যাপারটা দেখা গেল যে যে ক্লাসিক্যালি যেটা এতদিন বলা হয়েছিল সেটা কিন্তু মিলল কোয়ান্টাম মেকানিক্সের সাথে, কিন্তু কখন মিলল, যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর ভ্যালুটা ভীষণ বেশি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। এইটাকে বলা হয় বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এখানে কি দেখা গেল যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল decreases with increase in quantum number n. When n tends to infinity, then the spacing will reduce to 0 and energy levels will be continuous as expected classically. This is the basically this is the consequence of Bohr's correspondence ভুটু ওইখানে যা Bohr's correspondence প্রিন্সিপাল। এইটা তাহলে এই বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল কি বলে? বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল বলে হচ্ছে, আমি স্টেটমেন্টটা এখানে লিখে দিচ্ছি যে ক্লাসিক্যালি expected result will match with the
quantum mechanically calculated result when quantum number is very high. এইটা হচ্ছে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। এটা সব ক্ষেত্রেই দেখতে পাবে, মানে তোমাদের তো শুধু মানে শুধু তো অ্যাটমিক স্ট্রাকচারটা অনেক বেশি ফিজিক্যাল কেমিস্ট্রি, মানে এটাকে কেন ইনঅর্গানিকের মধ্যে রেখেছে আমি সত্যিই জানি না, এটা পুরোটাই ফিজিক্যাল কেমিস্ট্রি। তো তোমরা তো ফিজিক্যাল কেমিস্ট্রি তো আরও অনেক পড়বে, প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাবে। দেখবে তোমরা এখানে হয়তো অনেকেই মানে আছো, কি যেন বলে, স্টেট ইউনিভার্সিটি আছো, তারা এই পরের সেম থেকেই কোয়ান্টাম মেকানিক্স পড়তে শুরু করবে, বা ক্যালকাটা যারা আছো তারা আর 1 বছর পর থেকেই কোয়ান্টাম মেকানিক্স পড়তে শুরু করবে। তো প্রতি ক্ষেত্রেই দেখবে যে এই বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল ভীষণভাবে মিলে যায়। ঠিক আছে, তো এইটুকুই বলার ছিল। ম্যাম কোয়ান্টাম মেকানিক্স তো ফিজিক্সের। হ্যাঁ, তো ফিজিক্সেরই তো কেমিস্ট্রিতেও তো কোয়ান্টাম মেকানিক্স আছে। কেমিস্ট্রির যে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটা সেটা তো ফিজিক্সেরই তো মতো। ফিজিক্যাল কেমিস্ট্রির যে পার্টটা, মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটা অদ্ভুত জিনিস, মানে যদিও আমরা সবাই ফিজিক্যাল কেমিস্ট্রি লোক, মানে আমরা মানে আমি স্যারটার সব ফিজিক্যাল কেমিস্ট্রির লোক, তারপরেও বলছি ফিজিক্যাল কেমিস্ট্রির সেই লোকে একটা অদ্ভুত ব্যাপার, না আমরা কেমিস্ট্রি জানি, না আমরা ফিজিক্স জানি, না আমরা অঙ্ক জানি, এটা মাঝামাঝি কিছু জানি। তো যাই হোক, ফিজিক্যাল কেমিস্ট্রির তো ওটা মানে ফিজিক্সেরই তো কোয়ান্টাম মেকানিক্স। তো যাই হোক, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো এইটুকুই এখানে বলার ছিল, আর এর থেকে বেশি আর এই মুহূর্তে বলে লাভ নেই। আচ্ছা, তাহলে এইটা একটা হলো এনার্জি। এরপর নেক্সট কি, নেক্সট টপিক হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। এটাও হয়তো স্যার তোমাদের করিয়েছে, আমি জাস্ট আর একবার বলে দিচ্ছি, জাস্ট ফর দ্য কমপ্লিটনেস। আয়োনাইজেশন পোটেনশিয়াল, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আইপি কাকে বলে? আইপি যে মানে যদি আমি মানে nth স্টেট থেকে কোনো একটা ইলেকট্রনকে যদি ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে চলে যেতে চাই, বা পাতি কথাই হচ্ছে কোনো একটা অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রনকে বার করে আনতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ এনার্জি দিতে হবে সেটাই হচ্ছে ওর আইপি, তাই তো? তাহলে সেই আয়োনাইজেশন পোটেনশিয়ালটা আমি তাহলে এখানে কি করে ম্যাথামেটিক্যালি লিখব, যে ডেল্টা ই কি ছিল? ডেল্টা ই ছিল আমার n1 থেকে n2 স্টেটের জন্য ডেল্টা ই ছিল m e⁴/8 এপসিলন 0 স্কোয়ার h স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, মানে ফর হাইড্রোজেন অ্যাটম, ধরো ফর হাইড্রোজেন অ্যাটম যার জন্য z = 1, তাহলে এখানে যেই জন্য এখানে z স্কোয়ার মানে 1 আছে, এইটা হলো। তাহলে এইবার এইখান থেকে দ্য ফার্স্ট আইপি অফ হাইড্রোজেন অ্যাটম কি হবে? n1টা 1 হবে, ধরো 1 নম্বর অরবিটাল থেকে আমি বার করতে চাই, বা 1 নম্বর স্টেট থেকে আমি বার করতে চাই। আর n2টা কি হবে? n2টা হচ্ছে টেন্স টু ইনফিনিটি হবে, মানে আমি 1 নম্বর স্টেট থেকে ইনফাইনাইট নাম্বার স্টেটে, বা 1 নম্বর অরবিটাল থেকে ধরো ইনফাইনাইট নাম্বার অরবিটালে বা ইনফাইনাইট দূরত্বে নিয়ে চলে যেতে চাই। তার মানে আমার প্রথম আইপিটা হবে n1টা 1 আর n2টা ইনফিনিটি। তাহলে আমার এইখানে আইপি অফ হাইড্রোজেনটা কি হবে? তাহলে এখানে 1 আর এটা 1/∞ মানে 0, মানে এটা জাস্ট হয়ে যাবে m e⁴/8 এপসিলন 0 স্কোয়ার h স্কোয়ার, এইটা হবে। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি কি আসবে? এই ভ্যালুগুলো কি কি? m এর ভ্যালু হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি ইন্টু মানে ই মানে কি? ই মানে হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম, সেটার হোল টু দি পাওয়ার 4 বাই 8 ইন্টু এপসিলন 0-র ভ্যালু কত? 8.854187 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এগুলো সব কিন্তু মনে রাখতে হবে, আমার কিন্তু মনেই আছে, আমি কিছু দেখে কিন্তু করছি না। ইন্টু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড তার স্কোয়ার, এইটা।
তাহলে এইটা করলে কি আসবে, এটা করলে মানে এখানে তো কেজি আছে, কুলাম আছে, আর এদিকে নিউটন মিটার এইগুলো আছে, তার মানে এটা কি আসবে, আইপিটা কি ইউনিটে আসবে, এসআই ইউনিটে আসবে, এটা এসআই ইউনিটে আছে মানে তার মানে এর ইউনিট হবে জুল। সেই জুলটাকে যদি তুমি ওই আর কি 1.60 × 10⁻19 দিয়ে ভাগ করে দাও তাহলে সেটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইটা করে ফাইনালি যেটা আসবে 13.6 ইলেকট্রন ভোল্ট এইটা। তাহলে আমার এনার্জি ভ্যালুটা তাহলে আমার কি হলো যে m(e⁴ 8f(0)² এইটা হচ্ছে 13.6, তার মানে এই পার্টটা হচ্ছে 13.6। তাহলে আমার এখন তাহলে আমার এনার্জিটা কি হলো, তাহলে প্রথমে হচ্ছে আমার এই এনার্জি গ্যাপটা ইন টার্মস অফ আইপি অফ হাইড্রোজেনে কি আসলো, তাহলে ইন জেনারেল এক্সপ্রেশনগুলো কি আসলো, প্রথমত হচ্ছে ডেল্টা ই n1 থেকে n2 সেটা আসলো হচ্ছে একটা z² থাকলো ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এইটা একটা আসলো, এইটা একটা এক্সপ্রেশন, এইটা একটা এক্সপ্রেশন। আচ্ছা নেক্সট কি, নেক্সট হচ্ছে শুধু এনার্জি অফ nth লেভেল, সেটা কি হবে, সেটা হয়তো আগের দিন স্যার করিয়েছে, সেটা হবে হচ্ছে z²/n², এই জিনিসটা থেকে যাবে, বাকি এই পার্টটা মানে হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট। এইগুলো কিন্তু তোমাদের সব নিউমেরিক্যাল প্রবলেম করতে ভীষণ কাজে লাগবে, ঠিক আছে। এই একটা আসলো, আর একটা কি হতে পারে, আর একটা হচ্ছে আইপিটা ইন জেনারেল কি হবে, আইপিটা ইন জেনারেল এখানে কি হবে, এখানে আমি যদি এটা না ধরতাম, যে আমি যদি এই মানে হাইড্রোজেন অ্যাটম যদি না ধরতাম আর n=1 লেভেল যদি আমি না বলে দিতাম, এই এনটা তো যে শুধু 1 হতে পারে তা তো না, এনটা তো যা খুশি হতে পারে, ধরো এটা হচ্ছে ফার্স্ট আইপি, এনটা যদি 2 হয় তাহলে সেটা সেকেন্ড আইপি হবে, এনটা যদি 3 হয় তাহলে সেটা থার্ড আইপি হবে, অ্যান্ড সো অন। তাহলে এই n1টা ধরো ইন জেনারেল আমি n বললাম, তা আর এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য না বললাম এমন একটা অ্যাটম যার একটা ইলেকট্রন আছে কিন্তু চার্জ হচ্ছে জেড, মানে যার অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড, তাহলে তার জন্য আমার ইন জেনারেল আইপির ভ্যালুটা কি হবে, z²/n² ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, তাই তো এইটা হবে। তাহলে এইটা হচ্ছে আর একটা এক্সপ্রেশন। তাহলে এইগুলো কিন্তু সব তোমাদের ওই নিউমেরিক্যাল প্রবলেম করতে ভীষণভাবে কাজে লাগবে, এই তিনটে এক্সপ্রেশন, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে এটা। আচ্ছা তাহলে এবার নেক্সট হচ্ছে এক্সপ্লানেশন অফ স্পেকট্রাম, এইটা ঠিক আছে এটা। আচ্ছা তাহলে এটা দেখা যাক কি হবে। তাহলে আবার ওই একই নিই, যেটা বললাম যে এনার্জি গ্যাপটা বার করতে হবে আমাদের, তার জন্য তাহলে n1 থেকে n2-র জন্য কি হচ্ছে mz²e⁴, এবার হচ্ছে ইন জেনারেল করছি, হ্যাঁ সেজন্য জেডটাকে রেখে দিলাম, 8ε0² h² ইন্টু 1/n1² মাইনাস 1/n2², মানে ইন জেনারেল মানে অবশ্যই হাইড্রোজেন লাইক সিস্টেম হতে হবে, কিন্তু একটা ইলেকট্রনিক সিস্টেমই হতে হবে, বাট অ্যাটমিক নাম্বার তো মানে হাইড্রোজেনের ক্ষেত্রে 1, বাকিগুলোর ক্ষেত্রে তো আলাদা হবে, সেইটা বললাম, কিন্তু ইলেকট্রন কিন্তু একটাই থাকতে হবে, তার বেশি হলেই আর বোর থিওরি কাজ করবে না, ঠিক আছে, সেগুলো সবই বলবো আজকে। তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা। আচ্ছা এইবার আমি যেটা বললাম যে ওই ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা বলেছিলেন, ম্যাম হ্যাঁ বলছি ওই স্পেকট্রামটাই হচ্ছে কি এনার্জি গ্যাপটা, হ্যাঁ স্পেকট্রামটাই এনার্জি, মানে স্পেকট্রা পাওয়া যায় হচ্ছে ইলেকট্রনটা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে গেলে তবেই স্পেকট্রাটা পাওয়া যায়, মানে স্পেকট্রা মানেই হচ্ছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে এনার্জি গ্যাপ, কিন্তু অ্যাকচুয়ালি লোকে কি মেজার করে সেটা আমি বলছি, সেটাই বলছি এখন, ঠিক আছে। আচ্ছা তাহলে যেটা বলছিলাম, তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলেছেন,
ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছেন যে এই যে লাইট যেটা মানে ইলেকট্রন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাবে কেন, হঠাৎ করে ইলেকট্রন বসেছিল আমার সব থেকে লোয়ার এনার্জি লেভেলে, ধরো E1-এ, মানে সব থেকে লোয়ার এনার্জি স্টেটে, মানে সব থেকে লোয়ার এনার্জি, সব থেকে সুস্থিত অবস্থায়, সব থেকে স্টেবল অবস্থাতে ইলেকট্রন বসেছিল। হঠাৎ করে ইলেকট্রনের ইচ্ছা করবে কেন যে ও একটা জায়গা থেকে আরও বেশি এনার্জি জায়গায় যাবে? কেন ইচ্ছা করবে? মানে কাজ নেই নাকি ঘেদে? তা কেন যাবে ইলেকট্রন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে? নিশ্চয়ই আমি বাইরে থেকে কিছু দিচ্ছি, যে কারণে ইলেকট্রন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাচ্ছে। বাইরে থেকে একটা কি দেওয়া হয় একটা অ্যাটমের ওপর, বাইরে থেকে আমরা লাইট দিচ্ছি, বেসিক্যালি লাইট ফেলছি। লাইট মানে কি, এইখানেই প্রথম বলা হয়েছিল যে লাইট শুধু ওয়েভ নয়, লাইটের একটা পার্টিকেল ক্যারেক্টার আছে। পার্টিকেলটা কি, পার্টিকেলটা হচ্ছে ফোটন। তাহলে একটা ফোটনের এনার্জি h করে, ঠিক আছে, এখানেই প্রথম বলা হয়েছিল একটা ফোটনের এনার্জি সেটা হচ্ছে h করে, যেখানে মানে এটা হচ্ছে বেসিক্যালি এনার্জি অফ ফোটন, এরকম এটা বলা হয়েছিল। h বা মানে ইটা h বা এরকমও বলা যেতে পারে ডেল্টা ই যেটা, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু h। ডেল্টা ই কি, ডেল্টা ই হচ্ছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে এনার্জি গ্যাপ, মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যে ইলেকট্রনটা যাচ্ছে লাইট ফেলার ফলে, এই মানে লেভেলের এনার্জি গ্যাপ মানে কি, মানে বেসিক্যালি মানে যে পরিমাণ আমি লাইটটা দিচ্ছি ইলেকট্রনটা সেই এনার্জিটা নিয়ে, মানে যে পরিমাণ লাইটটা দিচ্ছি, মানে ধরো আমার এখানে একটা ইলেকট্রন বসে আছে চুপ করে, এর ওপরে আমি হচ্ছে গিয়ে একটা লাইট ফেলছি, ঠিক আছে। তাহলে এই যে এই ইলেকট্রনের এনার্জিটা কি হবে, ইলেকট্রন তো চুপ করে বসেছিল, ওর তো কোনো এনার্জি ছিল না, কিছু ছিল না, চুপ করে বসেছিল। তাহলে এর ওপরে আমি একটা লাইট দিচ্ছি, তার মানে এই লাইটের সাথে ইলেকট্রনের একটা কলিশন হচ্ছে, তার মানে এই লাইটের সব এনার্জিটা কিন্তু ইলেকট্রনের মধ্যে চলে আসছে। এবার ইলেকট্রন এই এনার্জিটা নিয়ে এই একটা লেভেল থেকে, ধরো এইখানে এটা হচ্ছে N1 লেভেল, এই লেভেল থেকে ও হচ্ছে গিয়ে এই লাইটের এনার্জির ওপর বেস করে, মানে লাইটটা আমি যত এনার্জির লাইট ওকে দিয়েছি, যত এনার্জির লাইট মানে কি যত ফ্রিকোয়েন্সির লাইট আমি ওকে দিয়ে গিয়েছি, ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি কিভাবে রিলেটেড, এই হচ্ছে রিলেশন E ইকুয়ালস টু h ইন্টু নিউ, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই পার্টিকেলটা এই মানে এই বেসিক্যালি এই ইলেকট্রনটা এই পরিমাণ এনার্জি নিয়ে, যে ফ্রিকোয়েন্সির লাইট দিয়েছি সেই ফ্রিকোয়েন্সির সমপরিমাণ এনার্জি নিয়ে ও একটা লেভেল থেকে আর একটা লেভেলে ধরো N2-তে উঠেছে। তার মানে যে ইলেকট্রনটা যে একটা লেভেল থেকে আর একটা লেভেলে উঠলো, তাহলে এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ কি, এই স্টেটের এনার্জি মাইনাস এই স্টেটের এনার্জি। এই স্টেটের এনার্জি কোনটা, সেটাই হচ্ছে এই যে লাইট যে পরিমাণ মানে 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 আমি তো মানে মানে ওকে আমি যে ফ্রিকোয়েন্সির লাইট দিয়েছি ও ঠিক সেই রকম ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করেই কিন্তু এনার্জি লেভেলে উঠবে। মানে ধরো N1 থেকে N2-তে যাওয়ার জন্য ওর একটা ফ্রিকোয়েন্সি লাইট ধরো মানে দেখেছে লোকজন নিউ 1 ফ্রিকোয়েন্সির একটা মানে লাইট পাঠাতে হবে, তাহলেই ও N1 থেকে N2-তে উঠবে। আবার ধরো এইখানে হচ্ছে N3 লেভেল আছে, N3 লেভেলে উঠতে গেলে কিন্তু ওকে নিউ 1 পরিমাণ ফ্রিকোয়েন্সি লাইট দিলে আর হবে না, এটা ধরো নিউ 2 পরিমাণ ফ্রিকোয়েন্সি লাইট দিতে হবে, কারণ এনার্জি গ্যাপগুলো তো আলাদা আলাদা। এইটার এনার্জি গ্যাপ যা, তার থেকে এনার্জি গ্যাপ আরও বেশি, তারপরে আরও বেশি অ্যান্ড সো অন। এনার্জি গ্যাপ যেভাবে বাড়বে এনার্জির সাথে তো ফ্রিকোয়েন্সিটা এইভাবে রিলেটেড, তার মানে ফ্রিকোয়েন্সিও সেই পরিমাণে বাড়তে থাকবে, তাই তো। সেই পরিমাণ তার মানে আমি যে লেভেলটাকে টার্গেট করব, মানে যে মানে গ্রাউন্ড স্টেট থেকে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, সেই গ্রাউন্ড স্টেট থেকে আমি যে লেভেলে ইলেকট্রনকে পাঠাতে চাইছি সেরকম লেভেলের সাথে ম্যাচ করে আমাকে একটা লাইট দিতে হবে। তার মানে এই যে ইলেকট্রনটা যে এই লেভেল থেকে এই লেভেলে গেল, তাহলে এই দুটোর মধ্যে যে এনার্জি গ্যাপ, মানে এই যে এনার্জি গ্যাপটা ইলেকট্রনটা ক্রস করলো, সেই এনার্জি গ্যাপটা কার সাথে প্রপোর্শনাল হতে হবে, এই লাইটের ফ্রিকোয়েন্সির সাথে। লাইটের ফ্রিকোয়েন্সি মানে ওর সাথে রিলেটেড এনার্জির সাথে, ঠিক আছে। তার মানে কি হলো, তার মানে এই সেই জন্য এই ডেল্টা ইটা কি, এই ডেল্টা ইটাকে আমরা কিন্তু অন দ্য আদার হ্যান্ড লিখতে পারি এইচ নিউ N1 থেকে N2, মানে N1 থেকে N2-তে যেতে গিয়ে যে পরিমাণ ফ্রিকোয়েন্সির লাইট লাগবে তার এনার্জি হচ্ছে h ইন্টু নিউ, এটা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল।
এই নিউটা কি, এই নিউটা হচ্ছে N1 থেকে N2-তে যেতে গিয়ে যে লাইট লাগবে তার ফ্রিকোয়েন্সি, সেই জন্য এইভাবে লিখেছি। সেইটাই হচ্ছে এই ডেল্টা ই, মানে দুটো লেভেলের এনার্জি গ্যাপের সাথে প্রপোর্শনাল, সেটাই বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছে। বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম ম্যাম। বুঝতে পেরেছি। বলছি ম্যাম, যখন এই যে N1 লেভেল থেকে যখন N2 লেভেলে যাবে, যে লাইটে মানে যে ফ্রিকোয়েন্সি লাইট সে মানে নেবে, আবার যখন N2 থেকে যখন N1 এ আসবে তখন কি সেই একই ফ্রিকোয়েন্সি হ্যাঁ, নেবে না আলাদা? একই ফ্রিকোয়েন্সি নেবে। আপাতত সেটাই জেনে রাখো, একই ফ্রিকোয়েন্সি নেবে। যদি একই ফ্রিকোয়েন্সি না নেয় তাহলে আলাদা স্পেকট্রোস্কোপি তৈরি হয়, তখন সেসব ব্যাপার আরো হায়ার লেভেল। আপাতত মনে করো যে যে ফ্রিকোয়েন্সিতে উঠছে সেই ফ্রিকোয়েন্সিতেই নামবে, আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে? আর আর প্রত্যেকটা মানে এর আলাদা আলাদা হবে, তাই তো? আলাদা আলাদা হবে, কারণ লেভেল। এনার্জি গ্যাপ আলাদা আলাদা। ঠিক আছে। ঠিক আছে? এইটা আচ্ছা, তাহলে এই যে এরকম হবে, এইটা হলো, এই জন্য এটা লিখলাম। তাহলে এইটা ইকুয়ালস টু mz²e⁴ by 8ε0² h² ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এইটা হলো। আচ্ছা, এইটা মানে আবার কি বলো তো, এই যে এই নিউ মানে এইটা, এগুলো জাস্ট রিলেশন, আর কিছু না। নিউটা তো ফ্রিকোয়েন্সি, মানে এখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা লিখে রাখি, ফ্রিকোয়েন্সি অফ লাইট, মানে আমি যে লাইটটা দিচ্ছি। এই নিউ মানে হচ্ছে, মানে বেসিক্যালি মানে এই ফ্রিকোয়েন্সিটার এর ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স। ঠিক আছে? তাহলে একে যদি আমি ওই এ দিয়ে ভাগ করে দিই, মানে এই সি দিয়ে গুণ করে দিই, তাহলে এটা মানে ওয়েভ নাম্বার দিয়ে দেয়। মানে এগুলো জাস্ট রিলেশান। ঠিক আছে? এগুলো দিয়ে অত ফিজিক্সে তোমরা পড়েওছো, এইগুলো দেখে এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই নিউ ইকুয়ালস টু আবার হচ্ছে সি ইন্টু নিউ বার, যেখানে সিটা কি, সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তাহলে দেখো এটা কি করে আসছে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এর ভ্যালুটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। ঠিক আছে? এইটা হয়। তাহলে নিউ ইকুয়ালস টু মানে সি ইন্টু নিউ বার, এইভাবে লেখা যায়। তাহলে দেখো এটা কি করে আসছে, এইটা মানে হচ্ছে এটা তো সেমি পার সেকেন্ড ইন্টু এই নিউ বারটা কি, নিউ বারটা হচ্ছে, নিউ বারের ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। তাহলে দেখো সেমি আর সেন্টিমিটার ইনভার্স কেটে গেল, এটা সেকেন্ড ইনভার্স হলো, আর এটা তো সেকেন্ড ইনভার্সে, মানে ইউনিট মেলালাম জাস্ট। হ্যাঁ, তো এরকম একটা রিলেশন মেনটেন করে আর কি এই নিউটা, মানে ভেলোসিটি অফ দ্য লাইটের সাথে। যেখানে এই নিউ বারটা কি, এই নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বার, যার ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। এইটাই হচ্ছে স্পেকট্রোস্কোপিক্যালি ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে? স্পেকটা সবসময় ইন টার্মস অফ সেন্টিমিটার ইনভার্স বোঝা হয়, ইন টার্মস অফ ওয়েভ নাম্বার সবসময় স্পেকটা বোঝা হয়। তোমরা যত বড় হবে তত দেখবে যে কোনো স্পেকটার ইউনিট বলা হবে এত সেন্টিমিটার ইনভার্সে এই জিনিসটাকে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো সেটা সেই জন্য এটা জাস্ট একটা এক্সট্রা মানে কি কোয়ান্টিটি, আর কিছু না। এইটার সাথে রিলেশানটা, নিউ রিলেশান এরকম, বা নিউ বার ইকুয়ালস টু 1/λ, যেখানে ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য লাইট। ঠিক আছে? বুঝতে পেরেছো? আর কিছুই না। তো সেই জন্য আমি এটাকে জাস্ট লিখছি সি নিউ বার ফ্রম N1 to N2। ঠিক আছে? কিছুই না, এটা জাস্ট এই কিছু রিলেশান মেনটেন করে, আর কিছু না। তো এইটা ইকুয়ালস টু mz²e⁴ by 8ε0² h² ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এটা হলো। আর এখান থেকে নিউ বার, যেটা বলছিলাম যে সব থেকে স্পেকট্রোস্কোপিক্যালি ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এই নিউ বারটাকে বার করাটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য ফাইনালি ইন টার্মস অফ নিউ বার আমি লিখছি, নিউ বার ইকুয়ালস টু কী হবে, এই সিটা নিচে চলে আসবে, তাহলে সেটা হচ্ছে mz² e⁴ বাই
8 epsilon 0 square c into h cube into 1 by n1 square minus 1 by n2 square। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যেটা তোমাদের আবার নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য কিন্তু লাগবে। ঠিক আছে, এটা। আর তাহলে এখান থেকে আরও কি পেলাম, ফর হাইড্রোজেন অ্যাটম z equals to 1, তাহলে নিউ বার ফর n1 থেকে n2 স্টেটে যাওয়ার জন্য ফর হাইড্রোজেন অ্যাটম এটা কি হবে, m e to the power 4 m e to the power 4 by 8 epsilon 0 square c into h cube into 1 by n1 square minus 1 by n2 square। এইটা হবে, এইটা মানে কি m e to the power 4 8 epsilon 0 square c h cube, এইটা মানে কি এই আচ্ছা এইটা কি, এইটাকে বলা হয় হচ্ছে r ইনফিনিটি, r ইনফিনিটি ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এইটা তাহলে আমার ইকুয়েশনটা মানে এইটা, তাহলে আমার ইকুয়েশনটা আলাদা করে লিখতে হবে না, দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এই যে রাশিটা, এই রাশিটাকে বলা হয় আর ইনফিনিটি, এটাকে বেসিক্যালি বলা হয় রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে তার মানে where this আর ইনফিনিটি মানে কি দাঁড়ালো, m e to the power 4 by 8 epsilon 0 square c into h cube is the Rydberg constant। এইটার ভ্যালু কি 9.11 into 10 to the power minus 31 kg into 1.602 into 10 to the power minus 19 কুলাম, সেটার হোল টু দি পাওয়ার 4 বাই 8 into 8.854187 into 10 to the power minus 12 কুলাম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, সেইটা স্কোয়ার into 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড ইন্টু এইচ কিউব মানে হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, সেইটার হোল কিউব। এইটাকে যদি বার করা হয়, মানে বেসিক্যালি এটাকে যদি বার করা হয় তাহলে এর একটা ভ্যালু আসে, এবং এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুও সবসময় মোটামুটি সেন্টিমিটার ইনভার্সের ইউনিট মানে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্সই সবসময় বলা হয় রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু। তাহলে এইটা সেই জন্য মানে এটা বাই কনভেনশন আর কি, তো সেই জন্য আমি এটাকে সেন্টিমিটার মানে মিটার ইনভার্সেও বলতে পারো, বাট নর্মালি লোকে সেন্টিমিটার ইনভার্সেই বলে। তাহলে সেটা হচ্ছে, সেটার ভ্যালু হয় হচ্ছে 109.678 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে আর ইনফিনিটির ভ্যালু। এই আর ইনফিনিটিটা কি, এইটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে এইটা। তাহলে এবার আমরা এখন আমাদের ফাইনাল এক্সপ্রেশন পেয়ে গেছি যে ফর হাইড্রোজেন অ্যাটম আমাদেরকে যদি স্পেকট্রাটাকে বুঝতে হয় তাহলে আমাদের কোন এক্সপ্রেশনটা নিতে হবে, নিউ বার from n1 to n2 this is equals to m e to the power 4 by 8 epsilon 0 square epsilon 0 square into c into h cube, epsilon 0 square c into h cube into 1 by n1 square minus 1 by n2 স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা স্পেকটা পাবো কি করে, যদি আমার n1টা 1 মানে 1 নম্বর স্টেট থেকে বাকি যে কোনো স্টেটে যদি যায়, মানে n2টা 2 3 4 5 6 ডট 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 করে, তাহলেই টোটাল
যে আর কি স্পেক্ট্রাল লাইনগুলো পাবো, মানে ধরো N1 থেকে 2-তে গেল, মানে 1 থেকে 2-এ গেল, 1 থেকে 3-এ গেল, 1 থেকে 4-এ গেল, 1 থেকে 5-এ গেল অ্যান্ড সো অন। এই প্রতিটা ট্রানজিশনের জন্য তো একটা একটা করে লাইন পাবো, একটা একটা করে স্পেক্ট্রাল লাইন পাবো। তাহলে এই টোটাল যে স্পেক্ট্রাল সিরিজটা পাবো, এই সিরিজটাকে বলা হয় লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ এইটা নর্মালি আমরা ইউভি রিজিয়ানে দেখতে পাই, আল্ট্রাভায়োলেট রিজিয়ানে দেখতে পাই। আচ্ছা, এরপর যদি N1টা 2 আর N2টা তাহলে কি থেকে হতে পারে, মানে সবসময় তো N2 গ্রেটার দ্যান N1 হবে, কিন্তু সবসময় N2 গ্রেটার দ্যান N1, N1 থেকে N2 লেভেলে যাচ্ছে, লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেটা যদি হয় তাহলে এবার N1টা যদি 2 হয় তাহলে N2টা হবে হচ্ছে 3, 4, 5, 6 করে এইভাবে হতে পারে। তাহলে এই যে টোটাল সিরিজটা, এই সিরিজটাকে বলা হয় বামার সিরিজ। এই বামার সিরিজকে আমরা দেখতে পাই ভিজিবল রিজিয়নে। ম্যাম ভিজিবল রিজিয়ন মানে? ভিজিবল রিজিয়ন মানে মানে ইউভি, মানে এটা হচ্ছে 400 থেকে 800 ন্যানোমিটার, মানে যেটাকে আমরা চোখে দেখতে পাই। মানে এই যে সূর্যের আলো দেখতে পাও, মানে ভিপজিওর যে রিজিয়নটা, ভিপজিওর সেটা হচ্ছে ভিজিবল রিজিয়ন। তুমি লাল দেখতে পাও না, কেন দেখতে পাও বলো তো? লাল রং, তুমি যে রং এত আলাদা আলাদা দেখতে পাচ্ছ, লাল রংকে আলাদা করে দেখতে পাচ্ছ, কমলা রংকে আলাদা করে দেখতে পাচ্ছ, কালোকে আলাদা করে মানে কালোর কথা বাদ দাও, মানে বাকিগুলো সবুজ রং, এগুলোকে যে আলাদা আলাদা করে দেখতে পাচ্ছ, কেন দেখতে পাচ্ছ তুমি? এগুলো ভিজিবল রিজিয়নে পড়ে বলেই তুমি দেখতে পাচ্ছ। আরও অনেক অনেক কিছুই কিন্তু সামনে ঘুরছে, অনেক কালারের জিনিসই সামনে ঘুরছে যেগুলোকে তুমি দেখতে পাচ্ছ না, কারণ তারা ভিজিবল রিজিয়নে পড়ে না, তাই তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তাহলে এইটা। আচ্ছা, এবার N1টা যদি 3 হয়, N2টা তাহলে কী হবে? 4, 5, 6, 7, 8 এইভাবে হবে এইগুলো। এই টোটাল সিরিজটাকে বলা হয় পাস্টেন সিরিজ, এইটা। তারপরে N1টা যদি 4 হয় তাহলে N2টা হবে 5, 6, 7, 8 এরকমভাবে হবে। এই সিরিজটাকে বলা হয় ব্র্যাকেট সিরিজ। তারপরে যদি N1টা 5 হয় তাহলে N2টা হবে হচ্ছে 6, 7, 8, 9 এইভাবে যাবে। এই সিরিজটাকে বলা হয় ফান্ড সিরিজ। এবং ফাইনালি হচ্ছে যদি N1টা যদি 6 হয় তাহলে N2টা হবে হচ্ছে 7, 8, 9, 10 অ্যান্ড সো অন, এটা হবে। এই সিরিজটাকে বলা হয় হামফ্রে সিরিজ। হামফ্রে সিরিজ, ঠিক আছে এইটা। আর এই সিরিজগুলো এইগুলো পরে হচ্ছে আইআর রিজিয়ানে। আইআর রিজিয়ানে পড়ে। আইআর রিজিয়ানও হচ্ছে, আইআর রিজিয়ান আমরা চোখে দেখতে পাই না, এটা হচ্ছে বেসিক্যালি ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি রিজিয়ান, এগুলো তুমি পরে সব বুঝতে পারবে। এটা আইআর হচ্ছে মানে আমরা এই মানে যত রকমের লাইট হতে পারে তার তো সেগুলোকে তো অনেকগুলো রিজিয়ানে ভাগ করা যায়, মানে এদিকে গামা রে থেকে শুরু করে ওদিকে রেডিও ফ্রিকোয়েন্সি রিজিয়ান পর্যন্ত অনেকগুলো রিজিয়ানে ভাগ করা যায়, যার মধ্যে খুব ছোট্ট একটা রিজিয়ান হচ্ছে ভিজিবল রিজিয়ান, মানে যেটা হচ্ছে 400 থেকে 800 ন্যানোমিটার। এই রিজিয়ানটা আমরা চোখে দেখতে পাই, বাকি তো আরও অনেক লাইট আছে যেগুলোকে আমরা দেখতে পাই না চোখে। হ্যাঁ, তো সেই রকম একটা রিজিয়ান হচ্ছে আইআর রিজিয়ান। এইগুলো সব আইআর রিজিয়ানে পড়ে, এইটাও আইআর রিজিয়ানে পড়ে। ঠিক আছে, এইটা। আর এটা হলো, আর হচ্ছে যদি হাইড্রোজেন অ্যাটম ছাড়া আদার দেন হাইড্রোজেন অ্যাটম যদি হয়, তার জন্য স্পেকট্রাল লাইনের হচ্ছে কী হবে, ফর্মুলা কী হবে, সেটা হচ্ছে N1 থেকে N2 Z² ইন্টু আর ইনফিনিটি, আর কিছুই হবে না, ইন্টু 1/N1² - 1/N2², এইটা হবে।
আর এবং এই মানে মানে এই যে বামার সিরিজ, লাইম্যান সিরিজ বা মানে যে সিরিজগুলো এতক্ষণ বললাম, এটা কিন্তু একমাত্র হাইড্রোজেন অ্যাটমের জন্যই নামকরণটা এগুলো হয়। যদি এটা হিলিয়াম হতো তাহলে কিন্তু আলাদা আলাদা নাম হতো। মানে এরকমভাবে প্রতিটা অ্যাটমের জন্যই আলাদা আলাদা সিরিজ এক্সিস্ট করে, যাদের আলাদা আলাদা নাম হয়। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হাইড্রোজেন অ্যাটমের জন্য, ঠিক আছে? এইটা তাহলে ইন টার্মস অফ এনার্জি গ্যাপ, তাহলে আমরা ব্যাপারটা কি করে বুঝবো? যে এইটা ধরো এরকমভাবে যদি এনার্জি লেভেলগুলো থাকে, এইটা এই দিকে হচ্ছে এনার্জি লেভেল, আর এইটা হচ্ছে আমাদের n=1 লেভেল। তারপরে প্রথম এনার্জি গ্যাপটা সব থেকে বেশি হবে, এটা হচ্ছে n=2 লেভেল। এবার যত উপরে উঠবো তত এনার্জি গ্যাপ কমতে থাকবে, সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এটা হচ্ছে ধরো n=3 লেভেল। তারপরে এটা হচ্ছে ধরো n=4 লেভেল। এটা হচ্ছে 5 লেভেল। এটা 6 লেভেল। এটা 7, এটা 8, এটা 9 অ্যান্ড সো অন, এইভাবে যাবে। ধরো এরকমভাবে আছে। তাহলে এখান থেকে আমি এতক্ষণ যে সিরিজগুলোর কথা বললাম সেই ব্যাপারটা কি করে হচ্ছে, যে ধরো তাহলে আমার প্রথম যেটা লাইম্যান সিরিজটা, কি লাইম্যান সিরিজটা হচ্ছে 2 থেকে 1-এ আসবে, মানে 2 থেকে 1-এ বা 3 থেকে 1-এ বা 4 থেকে 1-এ বা 5 থেকে 1-এ বা 6 থেকে 1-এ, মানে এরকমভাবে আর কি, যতগুলো সম্ভব ওপরে ততগুলো এইভাবে। এইটা হচ্ছে আমার এই টোটাল যে সিরিজটা দেবে, এইটা হচ্ছে লাইম্যান সিরিজ। এরপর কি বললাম? এরপর হচ্ছে বামার সিরিজ পড়েছিলাম। বামার সিরিজ কি 3 থেকে মানে 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 2 থেকে শুরু হবে, মানে এটা হচ্ছে গিয়ে 1-এ আসবে। আর বামার সিরিজটা কি দেখেছিলাম? বামার সিরিজটা হচ্ছে n1টা 2, n2টা 3 4 5 থেকে। তাহলে এটা আসবে কি এদিক থেকে এখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, মানে এরকমভাবে আর কি, যতগুলো পসিবল ততগুলো হবে। এইটা কি? এইটা হচ্ছে বামার সিরিজ হবে। এরপর কি পড়েছিলাম? এরপর পড়েছিলাম পাশ্চেন সিরিজ। তাহলে পাশ্চেন সিরিজটা কেমন হবে? পাশ্চেনটা হবে 3 থেকে আসবে, তার মানে এটা আসবে 4 থেকে 3-এ, 5 থেকে 3-এ, 6 থেকে 3-এ, 7 থেকে 3-এ, 8 থেকে 3-এ, 9 থেকে 3-এ, এরকমভাবে যতগুলো থাকবে সেটা হবে পাশ্চেন সিরিজ। এরপর কি পড়েছিলাম? এরপর পড়েছিলাম ব্র্যাকেট সিরিজ। তাহলে ব্র্যাকেট সিরিজটা কি হবে? ব্র্যাকেট সিরিজটা আসবে হচ্ছে 4-এ আসবে, তাহলে 5 থেকে 4-এ, 6 থেকে 4-এ, 7 থেকে 4-এ, 8 থেকে 4-এ, 9 থেকে 4-এ অ্যান্ড সো অন, এইটা হবে। তাহলে এইটা হচ্ছে আমার ব্র্যাকেট, এইভাবে। তাহলে এরকমভাবে পুরো পরপর ব্যাপারগুলো হবে। তারপরে 5 থেকে আসবে, তারপরেরটা যেটা ছিল সেটা হচ্ছে ফান সিরিজ। তাহলে ফান সিরিজ কি হবে? ফান সিরিজ হবে হচ্ছে 6 থেকে 5-এ, 7 থেকে 5-এ, 8 থেকে 5-এ, 9 থেকে 5-এ অ্যান্ড সো অন। এইটা হচ্ছে এটা হচ্ছে কি ফান সিরিজ অ্যান্ড সো অন, ঠিক আছে? এইভাবে স্পেক্ট্রাল লাইনগুলো পাওয়া যায়। এই যে আমি এতক্ষণ স্পেক্ট্রাল লাইন বলছিলাম, এইভাবে যে একটা লেভেল থেকে আর একটা লেভেলে যে ইলেকট্রনটা আসছে, এইগুলো হচ্ছে এক একটা স্পেক্ট্রাল লাইন। এইগুলো এক একটা স্পেক্ট্রাল লাইন, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? ম্যাম হ্যাঁ,
বলছি ওই এক থেকে দুইয়ে যে এনার্জি গ্যাপ মানে 2 থেকে 3, 4 থেকে 3, 4 থেকে 3 এগুলো সবার কি একই হবে? কেন একই কী করে হবে? কেন এক হবে? সেটাই তো বললাম প্রথমে, যে এনার্জি যত কোয়ান্টাম নাম্বার বাড়বে তত তো এনার্জি গ্যাপ কমছে। তাহলে এনার্জি গ্যাপ দেখলেন, আমি তো এঁকেওছি তো সেইভাবে, যত ওপরের দিকে উঠছি তত তো আমার এনার্জি গ্যাপ কমছে তো। মানে যত ওপরের হ্যাঁ, দিকে উঠছি কোয়ান্টাম নাম্বার যে এক এক করে বাড়িয়ে বাড়িয়ে লিখেছি, তত তো এনার্জি গ্যাপ কমিয়ে কমিয়ে এঁকেছি তো। ঠিক আছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো এই অবধি? বলো কি? আমি শুনতে পাচ্ছি না, কি বলছো? কিছু আলো গ্রহণ করে ওই এনার্জি গ্যাপটা বাড়াচ্ছে, আর যখন ওই যে এনার্জিটা ছাড়বে তখন কি সেই সেই ফ্রিকোয়েন্সি আলো কি পাওয়া যাবে? হ্যাঁ, সেটাই পাওয়া যাবে। এখন সেটাই জেনে রাখো, মানে সবসময় যে সেটা পাওয়া যায় এরকম নয়। মানে যে ফ্রিকোয়েন্সিতে আলোটা মানে অ্যাবজর্পশন স্পেকটা এমিশন স্পেকটা আলাদাই হয়। মানে যে ফ্রিকোয়েন্সি লাইট নিয়ে ইলেকট্রনটা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে উঠলো, সেই ফ্রিকোয়েন্সির লাইটেই যে সবসময় নেমে আসবে এরকম নয়, আলাদা ফ্রিকোয়েন্সিও হতে পারে, বেশি ফ্রিকোয়েন্সি কম ফ্রিকোয়েন্সি অনেক কিছুই হতে পারে। কিন্তু আপাতত সব থেকে সিম্পল কেসটা আমরা ধরছি, যে ফ্রিকোয়েন্সিতে উঠেছো সেই ফ্রিকোয়েন্সিতেই নেমে আসছে। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি বোর থিওরি এবং তার স্পেকটা এটা। আচ্ছা, এটা তো বোঝা গেল। ঠিক আছে, এইবার যেটা প্রবলেম দেখা গেল, একটা প্রবলেম দেখা গেল, সেইটা হচ্ছে ফাইনাইট মাস কারেকশন। এইটা আচ্ছা, কি কি প্রবলেম দেখা গেল? যে নিউ বার কি পেয়েছিলাম, n1 থেকে n2 জেড স্কোয়ার এম টু এম ই টু দি পাওয়ার 4/8 এপসিলন 0 স্কোয়ার সি ইন্টু এইচ কিউব, এইটা ইকুয়ালস টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইটা হয়, তাই তো বললাম। এইটা মানে কি? এইটা মানে জেড স্কোয়ার ইন্টু এইটা মানে কি বলেছিলাম, এইটা হচ্ছে আর ইনফিনিটি ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইটা ছিল। আচ্ছা, এইবার তাহলে বামার সিরিজের জন্য কি হবে? লেট আস কনসিডার বামার সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম। এইটা তার জন্য কি হবে সেটা আমি লিখছি এইভাবে, নিউ বার এইচ বামার, এটা ইকুয়ালস টু তাহলে কি হবে, হাইড্রোজেন বলেছি তাহলে জেডটা 1 হয়ে যাবে, তাহলে এটা শুধু আর ইনফিনিটি থেকে যাবে ইন্টু বামা সিরিজের জন্য কি হয়, বামা সিরিজের জন্য n1টা 2 আর n2টা 3 থেকে শুরু করে যা খুশি হতে পারে। তাহলে এটা আমি লিখছি 1/1 ধরো 2 স্কোয়ার মাইনাস 1 ধরো এটাকে n2টাকে আমি n বলছি, যেখানে nটা যা খুশি হতে পারে 3 থেকে শুরু করে, তাহলে আমি n স্কোয়ার বললাম। ওয়েন ওই এ মানে বেসিক্যালি n ইকুয়ালস টু 3 4 5 6। এইটা ঠিক আছে, এটাতে কারোর কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে হাইড্রোজেনের বামার সিরিজ দেবে, তাই তো? এটাতে কোনো অসুবিধা নেই তো কারোর? অসুবিধা আছে? না ম্যাম, হ্যাঁ, না ম্যাম। ঠিক আছে। আর এরপর বলছি, যেটা আমি মাঝে একবার বললাম না, যে এই বামার বা লাইম্যান বা পাসচেন এই নামকরণগুলো শুধু হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই হচ্ছে। এবার হাইড্রোজেন ছাড়া যে অন্যান্য ওয়ান ইলেকট্রনিক যে সিস্টেম যার জন্য এই বোর থিওরিটা প্রযোজ্য, সেই সিস্টেমগুলোর ক্ষেত্রেও তো এরকম স্পেকট্রা পাওয়া যায়, কিন্তু সেই স্পেকট্রাগুলোর নামগুলো আলাদা।
সেটা আমি একটু আগেই বললাম। তেমনই He প্লাস হিলিয়াম প্লাস আয়ন, সেটাও তো ওয়ান ইলেকট্রন একটা সিস্টেম। তার এরকম একটা সিরিজ হচ্ছে পিকারিং সিরিজ, ঠিক আছে? তাহলে সেই পিকারিং সিরিজটা কেমন দেখতে হয় দেখি। let us consider the pickering series of He প্লাস আয়ন, ঠিক আছে? পিকারিং সিরিজ সেটা কেমন দেখতে হয়, এরকমই হবে। নিউ বার, এটা আমি বলছি He মানে He প্লাস, এটাকে লিখছি পিকারিং। সেইটার জন্য এই এক্সপ্রেশনটা হয় হচ্ছে জেড স্কোয়ার ইন্টু আর ইনফিনিটি ইন্টু 1 এইটা পিকারিং সিরিজের ক্ষেত্রে হয় n1টা হয় 4 স্কোয়ার মাইনাস 1 আমি এটাকে লিখছি ধরো n প্রাইম দিয়ে লিখছি, এখানে n লিখেছি, এটাকে n প্রাইম দিচ্ছি, n প্রাইমের স্কোয়ার, আর n1টা হয় 4 পিকারিং সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে যেখানে n প্রাইমটা এটা হয় হচ্ছে 6, 8, 10 অ্যান্ড সো অন। এটা আমি বলে দিলাম, মানে পিকারিং সিরিজটা দেখতে একটা কোনো সিরিজ হিলিয়াম প্লাস আয়নের যেটাকে দেখতে এরকম হয়, মানে যেটা বোর থিওরি মেনে চলছে। বোর থিওরি তো আমার বলেছে n1 থেকে n2তে যেতে পারে, n2টা গ্রেটার দেন n1 হতে হবে, সে যা খুশি হতে পারে, এখানে সেটাই মেনে চলছে, অতএব অসুবিধার কিছু নেই। কিন্তু এই পার্টিকুলার সিরিজটার নাম পিকারিং সিরিজ, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। এইটাকে এবার ঠিক করে একটু লিখি। এই জেডটা মানে কত অ্যাকচুয়ালি হিলিয়ামের জন্য 4, তাই তো? 4 এই দাঁড়াও, এটা হচ্ছে 4 ইন্টু আর ইনফিনিটি ইন্টু 1/4 স্কোয়ার মাইনাস 1/n প্রাইম স্কোয়ার, এটা হলো। এইটা মানে আমি হ্যাঁ বলছি এখানে n থেকে শুধু 4 আসবে, n থেকে 3, 2 এখানে আসবে না? না, এটা আমি যেমন বামার সিরিজের ক্ষেত্রে যেমন 3, 4-এর ক্ষেত্রে 2-এই একমাত্র আসতে পারে, সেটাকে বামার সিরিজ বলছি। তেমন হিলিয়ামের ক্ষেত্রে পিকারিং সিরিজটা হচ্ছে এরকম একটা সিরিজ যেটা n থেকে 4-এ আসতে পারে, মানে nটা হচ্ছে যখন 6, 8, 10, 12, 14 এরকম, সেটা থেকে শুধুমাত্র 4-এ আসতে পারে, তার নিচে আর আসতে পারে না, সেই সিরিজটাকে বলা হচ্ছে পিকারিং সিরিজ, ঠিক আছে? হিলিয়ামের ক্ষেত্রে ঠিক আছে। এটা। বাট এইটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি, এই এক্সপ্রেশনটাকে কিভাবে লিখছি, এই 4টাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। তাহলে 4টাকে ভেতরে ঢুকিয়ে নিলে কি হবে, এর নিচে মানে বেসিক্যালি ও ভেতরে যদি ঢুকিয়ে নিই তাহলে এখানে নিচে একটা 4 থেকে যাবে, তাই তো? আর তাহলে তার মানে নিচে একটা 4 থেকে যাবে, মানে ওটাকে 2 স্কোয়ার হিসাবে লিখতে পারি, তাই তো? আর এইদিকে n প্রাইমের স্কোয়ার আছে, এই 4টাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে নিই তাহলে সেটাকে নিচে নিয়ে এসে আমি কিভাবে লিখতে পারি, n প্রাইমের স্কোয়ার বাই 4 এইভাবে লিখতে পারি। তার মানে সেটাকে আমি অ্যাকচুয়ালি লিখতে পারি n প্রাইম বাই 2 টোটালটার হোল স্কোয়ার, তাই তো? এটা লিখতে পারি। তাহলে এটা কী লিখছি, যে আর ইনফিনিটি ইন্টু 1 এটা হয়ে গেল 2 স্কোয়ার, মানে এই 4টাকে আমি ভেতরে নিয়ে আসলাম, তারপরে মাইনাস এটা হয়ে গেল n প্রাইম বাই 2 টোটালটার হোল স্কোয়ার। এটা লিখতে পারি তো, করার অসুবিধা নেই? না ম্যাম। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে তার মানে এই ইকুয়েশনটা আমার কি দাঁড়ালো, নিউ বার He প্লাস পিকারিং, এইটা দাঁড়ালো হচ্ছে আর ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1 এবার আমি লিখলাম n স্কোয়ার, ওয়্যার এই nটা কি, nটা হচ্ছে n প্রাইম বাই 2, তাই তো? এই জাস্ট আগেরটা দেখো, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এটা হলো। এবার n প্রাইমটা যদি আমি কি বলেছিলাম, n প্রাইমটা আমার হতে পারে 6, 8, 10 এরকম, তাহলে n কি হবে 3, 4, 5 এরকম, তাই তো? তাহলে n যদি 3, 4, 5 হয় তাহলে এইটা মানে অ্যাকচুয়ালি কি, এটা কার মতো দেখতে,
এটা এক্স্যাক্টলি দ্য বার্মা সিরিজ অফ ম্যাম বার্মা সিরিজের মধ্যেই চলে আসছে। হ্যাঁ এটা, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি নিউবার এইজ অফ বার্মা সিরিজ। তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, বেসিক্যালি নিউবার এইচ প্লাস অফ পিকারিং should be equal to Neubauer hydrogen of বার্মার, এটা চলে আসছে। কিন্তু এক্সপেরিমেন্ট বলছে যে এটা হয় না, এটা তো আমার আসছে, এটা পরিষ্কার বুঝতে পারছি। যদি আমি বোর্ড থিওরি অনুযায়ী যদি এগোই, তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে যদি পিকারিং সিরিজটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, জাস্ট ম্যাথামেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট আর কিচ্ছু না, তাহলেই আমি দেখতে পাচ্ছি এটা একদম বার্মার সিরিজের মতোই একটা নিউবার পাওয়া উচিত। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যায় যে অ্যাকচুয়ালি পিকারিং সিরিজের ক্ষেত্রে যে নিউবার, যে ওয়েভ নাম্বারটা যেটা পাওয়া যায় তার ভ্যালুটা বেশি হয় দেন বার্মার সিরিজ। ঠিক আছে, তো এই প্রথম একটা অ্যানামলি দেখা গেল, মানে বোর থিওরির প্রথম অ্যানামলি এইটা একটা দেখা গেল যে এতক্ষণ যা যা বলে আসলাম সেটাই যদি হয়, তাহলে এক্সপেরিমেন্টালি যে পিকারিং সিরিজের যে নিউবার সেইটা বেশি হচ্ছে দেন দ্য বার্মার সিরিজের, হাইড্রোজেন অ্যাটমের বার্মার সিরিজের নিউবারের থেকে। কিন্তু বোর থিওরি বলছে দুটোর এক্স্যাক্টলি একই হওয়ার কথা। তাহলে এইটা কেন, এইটাকেই আমরা মানে করব, কারেকশান করব ফাইনাইট মাস কারেকশান দিয়ে। ঠিক আছে, তাহলে কি বললাম যে if the results what we have already done are correct, then Balmer series of hydrogen atom and Pickering series of H plus should be identical, but experiment shows that Neubauer of H plus Pickering is greater than Neubauer of hydrogen of Balmer। তাহলে এইটার কারণটা কি, এইটার ওয়ে আউটটা আমরা এবার পড়ব। তাহলে এইটার ওয়ে আউটটা কি, সেটা হচ্ছে ওই ফাইনাইট মাস এফেক্ট যেটা লিখলাম। ফাইনাইট মাস এফেক্ট কি বলছে না, দেখো প্রথম থেকে যখন তোমরা বোর থিওরি পড়েছো, তোমরা কি পড়েছো, সবসময় কি পড়েছো, মানে যে একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে, তাই তো, এইটা তোমরা পড়েছো। এবং দেখো যে প্রথম থেকে যে পুরো যে স্যার আগের দিন যে বোর থিওরির যে ক্যালকুলেশন করিয়েছে, যেটা করে এনার্জির ভ্যালু বা রেডিয়াসের ভ্যালু সব কিছুর ভ্যালু বার করেছে, সব কিছুর মধ্যেই কিন্তু শুধুমাত্র ইলেকট্রনের মাসটাই তোমরা নিয়েছো, আর কিন্তু অন্য কিছু নাওনি। মানে ধরে নিয়েছো যে নিউক্লিয়াসটা স্থির হয়ে বসে আছে, তার চারিদিকে ইলেকট্রনটা ঘুরছে, এবং যেহেতু নিউক্লিয়াসের মাস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান, মানে ভেরি ভেরি হায়ার দ্যান দ্য নিউক্লিয়াসের ইলেকট্রনের মাস, যেহেতু নিউক্লিয়াসে, ভালো করে শোনো, নিউক্লিয়াসের মাস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান দ্য ইলেকট্রনের মাস। এটা তো আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, যবে থেকে এইগুলো পড়ছি, যে নিউক্লিয়াস হচ্ছে ইনফাইনাইটলি ভারী উইথ রেসপেক্ট টু ইলেকট্রন। সেই জন্য নিউক্লিয়াস নড়তে চড়তে পারে না, ও চুপ করে বসে আছে, ওর চারিদিকে ইলেকট্রন ঘুরছে। এই জন্য বোর থিওরির সমস্ত ক্যালকুলেশনে তোমরা শুধু ইলেকট্রনের মাসটাকে নিয়েছো, নিউক্লিয়াসের কোনো এফেক্টকে নাওনি, তাই তো। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা সেটা নয়। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে নিউক্লিয়াসটা মানে নিউক্লিয়াসটা ইলেকট্রনের তুলনায় ভারী, কিন্তু কখনোই নিউক্লিয়াসের মাস ইনফাইনাইট কিছু না, তার মাসটা, নিউক্লিয়াসের মাস ইলেকট্রনের রেসপেক্টে অনেক বেশি, বাট ইট হ্যাজ এ ফাইনাইট মাস।
হুইচ শুড বি ইনকর্পোরেটেড ইন দ্য ক্যালকুলেশন। ঠিক আছে, মানে নিউক্লিয়াস যখন ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তখন নিউক্লিয়াসটাও তার সাথে সাথে কিন্তু ভীষণ মানে ওই যেভাবে আর কি সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে সেরকম একটা ব্যাপার, মানে খুব স্লোলি মানে ভীষণ আস্তে আস্তে কিন্তু নিউক্লিয়াসটাও মানে ইজ ইন মোশন। এবং নিউক্লিয়াসের মাসটাও পুরো ক্যালকুলেশনের মধ্যে নেওয়া উচিত, কারণ নিউক্লিয়াসের মাস ইজ ভেরি ভেরি হায়ার দ্যান ইলেকট্রনের মাস, সেটা ঠিক আছে, বাট ইটস নট দ্যাট ইনফিনিটি যেটাকে নেওয়া যাবে না, ইট হ্যাজ আ ফাইনাইট মাস। সেই জন্য এই কারেকশানটাকে বলা হয় ফাইনাইট মাস কারেকশান। এবার যদি তুমি নিউক্লিয়াসের মাসটাকে ইলেকট্রনের মাসের মধ্যে মানে নিউক্লিয়াসের মাসটাকেও যদি পুরো ক্যালকুলেশনের মধ্যে ইনকর্পোরেট করো তাহলে আমাদের প্রবলেমটা কী হবে, তাহলে আমরা কীভাবে ঢোকাবো সেটাকে, সেইটা হচ্ছে কথা। মানে প্রথম থেকে যা যা করে এসছো পুরো পুরানো ক্যালকুলেশনে চলে যাও, সব জায়গায় তো লেখা ছিল ইলেকট্রনের মাস। এবার আমি নিউক্লিয়াসের মাসটাকে ওখানে কিভাবে ঢোকাবো, যোগ করে ঢোকাবো, মানে ইজ ইট দ্য নিউক্লিয়াসের মাস প্লাস ইলেকট্রনের মাস, ইজ ইট দ্য নিউক্লিয়াসের মাস মাইনাস ইলেকট্রনের মাস, মানে মাসের জায়গায় আমি এবার কি লিখবো, mn প্লাস emi, মানে ধরো mnটা যদি নিউক্লিয়াসের মাস হয় তাহলে আমি ওখানে কি লিখবো, mn প্লাস emi লিখবো নাকি mn মাইনাস emi লিখবো, না mn ইন্টু emi লিখবো, না mn বাই emi লিখবো, কী করে আমি নিউক্লিয়াসের মাসটাকে ওই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে কী করে ঢোকাবো, হোয়াট ইজ দ্য লজিক। ঠিক আছে, তাহলে তার জন্য লোকে কি করে সেটা শুধু এখানে নয়, এটা তোমাদের মানে যতদিন কেমিস্ট্রি পড়বে বা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়বে র্যাদার প্রতি ক্ষেত্রেই লাগবে। যখনই এরকম দুটো জিনিস একসাথে ঘুরছে, একই রেখা বরাবর দুটো জিনিস একসাথে ঘুরছে যখনই চলে আসে তখন লোকে আর এই দুটো জিনিসকে একসাথে হ্যান্ডেল করতে পারে না। তখন যেটা করতে হয় সেন্টার অফ মাসের মানে এগুলো হচ্ছে এত মুখে না বলে আমি বরং লিখে অল্প করে দেখাই। তাহলে আমাদের এখন ওয়ে আউটটা কি, যে in the previous calculation we have assumed that nucleus is stationary and electron rotates around the nucleus, and this is valid if we assume that nucleus is infinitely heavy, এইটা, but nucleus is not infinitely heavy, but it has a finite mass। তাহলে এই ফাইনাইট মাসটাকে আমরা কি করে ঢোকাবো, তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো ঠিক এইরকম। তার মানে এখানে এখন জিনিসটা কিভাবে আছে, ধরো এইখানে একটা নিউক্লিয়াস আছে, মানে এই নিউক্লিয়াসটাকে আমি একটু বড় করে আঁকছি, ধরো এইভাবে একটা নিউক্লিয়াস বসে আছে যার মাসটাকে বলছি এম ক্যাপিটাল এন, আর এই নিউক্লিয়াস থেকে ধরো আর ডিস্টেন্স করে এইখানে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পুরোটা নিউক্লিয়াস আর এই ছোটোটা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এবার ইলেকট্রনটা কিভাবে ঘুরছে, ইলেকট্রনটা এইভাবে নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে এইভাবে তো ঘুরছে,
এইভাবে ঘুরছে তো ইলেকট্রনটা, তাহলে এইখানে একটা ইলেকট্রন আছে এমই মাস আর এইখানে একটা নিউক্লিয়াস আছে এমএন মাসের এবং দুটোই ঘুরছে, এবং বলছি যে এই ইলেকট্রনেরও একটা মাস আছে আর নিউক্লিয়াসেরও একটা ফাইনাইট মাস আছে, আর এই পথে ইলেকট্রনটা ঘুরছে এই পথে। তাহলে এই রকম যখন সিচুয়েশান তৈরি হয়, মানে এটাকে একটু ভালো করে আঁকি, এরকম যখন সিচুয়েশান তৈরি হয় যে মানে দুটো পার্টিকেল বা দুটো বস্তু একটা রেখা বরাবর এইভাবে ঘুরছে, কন্টিনিউয়াসলি ঘুরছে, তখন লোকেই দুটো পার্টিকেলকে একসাথে নিয়ে কাজ করতে পারে না। তখন যেটা করতে হয়, তখন এই 2 পার্টিকেল প্রবলেমকে 1 পার্টিকেল প্রবলেমে রিডিউস করে নিতে হয়। ঠিক আছে, এইগুলো তোমাদেরকে এবার আস্তে আস্তে একটু বুঝতে হবে। আর তো তোমরা এইচএসে নেই, এবার তোমরা মানে এটা চলে এসেছো অলরেডি, তোমাদের সিলেবাসে নাকি ওয়েভ মেকানিক্যাল মডেল থেকে নাকি আছে এই অ্যাটমিক স্ট্রাকচার, মানে এইগুলোকে মানে ধরেই নিয়েছে যে এগুলো তোমরা জানো, সেরকমভাবে তোমাদের অলরেডি সিলেবাস শুরু হয়েছে, সেখানে স্যার ইচ্ছা করে এই বেসিকগুলো একটু পড়িয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো তোমাদেরকে এবার একটুখানি মানে এইচএস থেকে অনার্সটা হচ্ছে একটা হাই জাম্প, সেই জাম্পটা কিন্তু দিতে হবে, এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। হ্যাঁ, তো যেটা হয় যে যখন এরকম দুটো বস্তু একটা রেখা বরাবর এইভাবে ঘোরে, তখন লোকে যেটা করে এই দুটোকে একসাথে নিয়ে কাজ করতে পারে না, তখন এই 2 পার্টিকেল, মানে এটা একটা ব্রাদার পার্টিকেল, এটা একটা অ্যাসিড পার্টিকেল। হ্যাঁ বলো ম্যাম কি ঘরে? হ্যাঁ নিউক্লিয়াস কি ঘরে? হ্যাঁ নিউক্লিয়াসও ঘুরে, বললাম না, নিউক্লিয়াসও আস্তে আস্তে ওর নিজের চারিদিকে ঘুরছে, খুব স্লোলি ঘুরছে, যেহেতু ওর মাসটা বেশি, সেই জন্য ওর ভেলোসিটিটা অনেক কম ইলেকট্রনের রেসপেক্টে। ঠিক আছে, এইটা তাহলে যখন এরকম হয় তখন লোকে যেটা করে 2 পার্টিকেল প্রবলেমকে 1 পার্টিকেল প্রবলেমে কনভার্ট করে নেয়। কিভাবে কনভার্ট করে না, সেন্টার অফ মাসের রেসপেক্টে কনভার্ট করে। মানে ধরো এইখানে একটা পার্টিকেল আছে আর এইখানে আর একটা পার্টিকেল আছে এবং দুটো পার্টিকেলই ঘুরছে, এর মাস m1, এর মাস হচ্ছে m2, তাহলে তাদের এই যে এর এই কেন্দ্র থেকে এর কেন্দ্র এইটা এরকমভাবে মানে আর কি যুক্ত আছে, এদের দুজনকে 1 পার্টিকেলে কনভার্ট করে উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস কি, মানে ধরো এর তো একটা কোঅর্ডিনেট আছে, ধরো x1 y1 z1, এটা হচ্ছে এর কোঅর্ডিনেট, এর একটা কোঅর্ডিনেট আছে x2 y2 z2। এই দুটো কোঅর্ডিনেটকে একটা ফিক্সড কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করে নেয়। মানে ধরো এদেরকে এরকম একটা জায়গায় নিয়ে চলে আসলো, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন তো সহজেই করা যায়, ঠিক আছে, সেটা তো পার্টিকুলার অঙ্ক আছে, সেটা দিয়ে করা যায়। ধরো এই দুটো পার্টিকেলকে, এই যে পার্টিকেল 1 এবং পার্টিকেল 2কে এইখানে নিয়ে চলে আসলো অ্যাজ ইফ এই যে এই জায়গাটায় নিয়ে, ঠিক আছে। ধরো এইটার কোঅর্ডিনেট ধরো অনেক কিছুই হতে পারে, আমি ধরো বলছি 0 0 0 কোঅর্ডিনেটে নিয়ে চলে আসলো এই দুটোকে। এই মানে সবসময় যে 0 0 0 হবে তেমনই না, আমি বলছি মানে এদেরকে এমনভাবে নিয়ে আসলো যে দুটোকে একদম মাঝামাঝি নিয়ে আসলো, দুটো কোঅর্ডিনেটকে ট্রান্সফর্ম করে এমন ধরে নিল যে এই দুটো পার্টিকেলের যে টোটাল ভর যেটা m1 অ্যান্ড m2, এই ভরটা যেন এই সেন্টারে কেন্দ্রীভূত হয়ে আছে। ঠিক আছে, এই সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস কোঅর্ডিনেট। তার মানে এই যে এদের যে আলাদা আলাদা যে দুটো কোঅর্ডিনেট ছিল, এর x1 y1 z1, এর x2 y2 z2, এদেরকে একই জায়গায় নিয়ে চলে আসলো, মানে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করে দুটো পার্টিকেলকে একই জায়গায় নিয়ে চলে আসে, এই শর্তে যে এদের ডিস্টেন্স যদি r1 হয় আর এই সেন্টার অফ মাস থেকে এর ডিস্টেন্স যদি r2 হয়, তাহলে অবশ্যই m1 r1 ইকুয়ালস টু m2 r2 হতে হবে। এইটা হচ্ছে সেন্টার অফ মাসের ডেফিনেশন। এই শর্তে মানে এমনভাবে সেন্টার অফ মাসটাকে চুজ করতে হবে যাতে করে সেন্টার অফ মাস থেকে এই পার্টিকেলের দূরত্বের সাথে এর ভর এই মাল্টিপ্লাইটা ইকুয়াল টু এর পার্টিকেলের ভরের সাথে এর যে দূরত্ব মানে সেইটা যেন ইকুয়াল হয়, m1 r1 ইকুয়ালস টু যেন m2 r2 হয়। এই শর্তে একটা সেন্টার অফ মাস চুজ করা হয় যেখানে মনে করা হয় যে দুটো পার্টিকেলের ভর যেন কেন্দ্রীভূত হয়ে আছে। ঠিক আছে, তাহলে এখন কি হলো, এখন লোকে তখন ভুলে যায় এই দুটো পার্টিকেল যে আলাদা আলাদা আছে সেটা ভুলে যায়, তখন লোকে মনে করে একটাই পার্টিকেল আছে যেটা সেন্টার অফ মাসে বসে আছে, যার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দুটো পার্টিকেলের মাসকেই ঢোকানো আছে। তখন লোকে এই শুধু সেন্টার অফ মাসে যে পার্টিকেলটা আছে ধরে নিল, সেই পার্টিকেল নিয়ে কাজ করে।
বুঝতে পারো, মোটামুটি একটা ফিল পাচ্ছ, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়। তাহলে এখানেও সেম জিনিসটা করা হচ্ছে যে এদের একটা এরকমভাবে সেন্টার অফ মাস চুজ করা হয়। ধরো এরকম একটা জায়গায় সেন্টার অফ মাস চুজ করলে, তাহলে তখন যেটা কি করছে, এই ইলেকট্রনটাও এই সেন্টার অফ মাসের রেসপেক্টে মানে এই ইলেকট্রন আর নিউক্লিয়াস এদেরকে অ্যাজ ইফ এইখানে নিয়ে চলে আসা হলো। হ্যাঁ, মানে এইখানে এদের দুজনের ভরটা কেন্দ্রীভূত হয়ে আছে, এইটাকে বলা হচ্ছে মানে তখন সেন্টার অফ মাসকে কেন্দ্র করে এই পুরো জিনিসটা অ্যাজ ইফ রোটেট করছে, এরকম একটা ছোট্ট ব্যাপার ধরে নেওয়া হয়। এবং এইটা হচ্ছে এর সেন্টার অফ মাস। এবং কী শর্তে ধরা হয়, যে M1R1 ইকুয়ালস টু M2R2, মানে এখানে ধরো M1 মানে Mn, এটা যদি আমি বলি R1, আর এটা যদি R2 হয়, তাহলে এটা হবে MnR1 ইকুয়ালস টু MER2। ঠিক আছে, এইটা হয়। তাহলে এটা যদি হয়, তাহলে সেন্টার অফ মাস যখনই চলে আসলো, আচ্ছা এটা একটা হলো। আর একটা কী হবে, আর একটা হবে টোটাল যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে ডিস্টেন্সটা যেটা ছিল, যেটা আর, মানে এই টোটাল যে ডিস্টেন্সটা নিউক্লিয়াস আর ইলেকট্রনের ডিস্টেন্স যেটা ছিল প্রথমে, সেটা ছিল আর। তো তাহলে আর ইকুয়ালস টু এখন হয়ে গেল R1 প্লাস R2, মানে এরকম একটা হয়, তাই তো। R1 এই আর ইকুয়াল মানে এই সেন্টার অফ মাসটা যেখানে খুশি থাকতে পারতো ডিপেন্ডিং আপন দিস সিচুয়েশান, কিন্তু টোটাল আরটাকেই তো ভাগ করা হলো অ্যাজ ইফ, তাহলে সেটা হলো R1 প্লাস R2। তাহলে এইটা একটা ইকুয়েশান নাম্বার, এইটা একটা ইকুয়েশান, এই দুটো ইকুয়েশান পাওয়া গেল। এই দুটো ইকুয়েশান থেকেই এইরকম মানে এই মানে ফ্রম ইকুয়েশান 1 and 2 থেকে জাস্ট এগুলো লেখা যায় যে R1 ইকুয়ালস টু কি, R1টাকে জাস্ট এইভাবে লেখা যায় M2 বাই M1 প্লাস M2 ইন্টু আর, আর R2টাকে এইভাবে লেখা যায় M1 বাই M1 প্লাস M2 ইন্টু আর। মানে আর কিছুই না, এটা জাস্ট মানে এই এই 1 আর 2টাকে মানে একটু এদিক ওদিক করে, মানে আরটাকে ইন টার্মস অফ মানে R1টাকে ইন টার্মস অফ R মাইনাস R2 লিখে ফেলবে, লিখে এইখানে বসাবে, বসালেই দেখতে পাবে এই 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 ইকুয়েশানটা বেরিয়ে যাবে, আবার উল্টোটা করলে এই ইকুয়েশানটা বেরিয়ে যাবে। কিছুই না, এটা সোজা একদম। তাহলে এরকমভাবে পাওয়া গেল। ঠিক আছে, এই দুটো পাওয়া যায় এবার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশান, আর এটা 4 নম্বর ইকুয়েশান নাম দিয়ে রাখলাম। আর যখনই সেন্টার অফ মাস চলে আসলো, তার মানে এইখানে হচ্ছে এর একটা সেন্টার অফ মাস আছে তো এইখানে। তাহলে সেন্টার অফ মাসে কী হয়, আমরা সেই ফিজিক্সে পড়েছিলাম, কিন্তু তোমরা এগুলো অলরেডি পড়েছো এইচএসে, এই যে ফিজিক্সে পড়েছো। তাহলে যখন এটা চলে আসলো, তখন সেই জাড্য ভ্রমক নাম শুনেছো, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে, মোমেন্ট অফ ইনার্শিয়ার বাংলা ওটাই তো, এগুলো তোমরা পড়েছো। যে আই ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া হয় হচ্ছে M1R1 স্কোয়ার প্লাস M2R2 স্কোয়ার। মানে এই যে বলছি যে সেন্টার অফ মাসে এই যে দুজনের মাসই অ্যাজ ইফ মানে কেন্দ্রীভূত হয়ে আছে, দুজনের ভরটাই এই সেন্টার এই পয়েন্টটাতে কেন্দ্রীভূত হয়ে আছে, সেটা কোন রিলেশনকে মেনে, এইটা আই ইকুয়ালস টু M1R1 স্কোয়ার প্লাস M2R2 স্কোয়ার। এই আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এইটা। তার মানে এইটা মানে কি, ওই পাতায় করি যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু M1R1 স্কোয়ার প্লাস M2R2 স্কোয়ার। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে M1R1 মানে কি বের করে রাখলাম, M2 বাই M1 প্লাস M2 সেইটা স্কোয়ার প্লাস M2 ইন্টু R2 মানে কি, মানে 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 ইন্টু এখানে একটা আর আছে, এইটা মানে কি R2 মানে কি M1 বাই M1 প্লাস M2 ইন্টু আর তা স্কোয়ার। এইটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে যেখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে M1 M2 স্কোয়ার আর স্কোয়ার বাই M1 প্লাস M2 হোল স্কোয়ার, এখানে আসবে M2 M1 স্কোয়ার বাই ইন্টু আর স্কোয়ার বাই M1 প্লাস M2 হোল স্কোয়ার। তারপরে M1 প্লাস M2 হোল স্কোয়ার যদি কমন নিই, এই M1 প্লাস M2 হোল স্কোয়ার গিয়ে যদি লসাগু করি, করে এটাকে সিম্পলিফাই করে ফাইনালি জিনিসটা এরকম আসবে M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু আর স্কোয়ার। এই M1 M2 প্লাস বাই M1 প্লাস M2 এইটাকে দেখানো হয় মিউ দিয়ে, মিউ আর স্কোয়ার, আই ইকুয়ালস টু মিউ আর স্কোয়ার, এইটা।
যেখানে এই মিউটা কি, মিউটা হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2 ইজ দ্য রিডিউসড মাস। এই মিউটাকে বলে রিডিউসড মাস। তার মানে এবার কি হলো, যে এতক্ষণ আমরা শুধুমাত্র ইলেকট্রনের মাস দিয়ে যেগুলোকে ভাবছিলাম, এখন সবকটাই কিন্তু রিডিউসড মাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে, যার মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রনের মাস এবং নিউক্লিয়াসের মাস দুটোই মিশে আছে। তাহলে ফর মানে ইন আওয়ার কেস এটা কি হবে, মিউটা কি হবে me ইন্টু mn বাই me প্লাস mn, এইটা হবে। তার মানে এখন সব ইলেকট্রনের মাসগুলো রিডিউস মাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে প্রথম থেকে তোমরা যা যা মানে ক্যালকুলেশন করেছিলে বোর থিওরিতে আসার জন্য সব কটা যদি রিপ্লেস করে দাও, কি কি রিপ্লেস হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু তোমরা লিখেছিলে mvr, এখন সেটা হয়ে যাবে মিউ ভিআর। ঠিক আছে, যেহেতু তোমরা লিখেছিলে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু mvr, এখন সেটা হয়ে যাবে মিউ ভিআর। মিউ ভিআর ইকুয়ালস টু nh বাই 2 পাই। এইটা ছিল বোরের অ্যাজাম্পশানটা, মানে বেসিক্যালি বোরস কোয়ান্টাইজেশন রুল যেটাকে বলা হয়, বা বোর থিওরি যেটাকে বলা হয়, এটা ছিল তো। তাহলে এখন কিন্তু হয়ে গেল মিউ ভিআর ইকুয়ালস টু nh বাই 2 পাই। তারপরে তোমরা ওই ইলেকট্রনটা যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, ঘোরার পরও যে সিস্টেমটা স্টেবল থাকছে, তার জন্য তোমরা একটা মেকানিক্যাল ফোর্স ব্যালেন্স করেছিলে না, যেখানে এটা লিখেছিলে mv²/r, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকশনের সাথে ইকুয়াল হচ্ছে বলেই সিস্টেমটা স্টেবল থাকছে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে এবং সিস্টেমটা স্টেবল অবস্থাতে আসছে এবং একটা সময় পর কোলাপস করে যাচ্ছে না। হ্যাঁ, সেটা তোমরা দেখেছিলে, যেটা ওই রাদারফোর্ড মডেল বলছিল, যে রাদারফোর্ড মডেল অনুযায়ী দেখা গেছিলো যে ইলেকট্রনটা ঘুরতে একটা সময় পর নিউক্লিয়াসের ওপরে এসে পড়ে যাচ্ছে, অতএব সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বোর্ড দেখিয়েছিল যে এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আছে যেটা mv²/r, সেটা ওই কুলাম অ্যাট্রাকশন ফোর্স, নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে কুলাম অ্যাট্রাকশন ফোর্সের সাথে ইকুয়াল হয়, সেই জন্য কখনোই সিস্টেমটা কোলাপস করে যাচ্ছে না। সেইটা দেখতে গিয়ে এরকম একটা রিলেশন লিখেছিল না, তাহলে সেখানে এখন এমটা হয়ে যাবে মিউ, আর বাকি এদিকে যেমন ছিল z²/4πε0 ইন্টু r² যেমন ছিল তেমন থাকবে। তাহলে এই একটা ইকুয়েশন ছিল আর এই একটা ইকুয়েশন ছিল, এই দুটো ইকুয়েশনকে সলভ করে তোমরা রেডিয়াসের ভ্যালু পেয়েছিলে, এনার্জির ভ্যালু পেয়েছিলে, ভেলোসিটির ভ্যালু পেয়েছিলে, অ্যান্ড অল। এখন কি হয়ে যাবে, এখন তো আর এম নেই, এখন হয়ে গেছে মিউ। তাহলে এখনও যদি একই রকমভাবে সমস্ত ক্যালকুলেশন করো, তাহলে তোমরা এখন কি পাবে, ফ্রম ইকুয়েশনস 1 and 2 থেকে কি পাবে, এখন এনার্জিটা হয়ে যাবে মাইনাস মিউ, এমটা হয়ে যাবে মিউ z²e⁴ ম্যাম হ্যাঁ ম্যাম বলছি ওখানে এম এর জায়গায় মিউটা কেন হবে আরেকবার একটু বলবেন? এই যে এতক্ষণ ধরে তো সেটাই করলাম, এই যে ক্যালকুলেশনটা পুরো করলাম তো, যে মানে এম এর জায়গায় মিউটা কেন হবে, মানে এমইটা তো যথেষ্ট নয়, সেটা বুঝতে পেরেছো তো, মানে শুধুমাত্র হ্যাঁ। তাহলে এবার যখনই এরকম কোনো সিস্টেম প্রবলেম চলে আসে, যে দুটো পার্টিকেল প্রবলেম, যেটাকে আমরা সেন্টার অফ মাসের রেসপেক্টে ওয়ান পার্টিকেল প্রবলেমে কনভার্ট করে নিচ্ছি, তখন আমরা তো মানে তখন দুটো পার্টিকেলের মাসকেই নিতে হবে আমাদেরকে ক্যালকুলেশনের মধ্যে, শুধু একটা পার্টিকেল নিলে হবে না। সেটা নেবোটা কিভাবে, সেটা নেওয়ার পদ্ধতিটা হচ্ছে এইটা, যে সেন্টার অফ মাসটাকে আমি কিভাবে চুজ করেছি না, এই রিলেশনটার ওপর বেস করে m1r1 = m2r2 হতে হবে। আর তার সাথে এই ইকুয়েশনটাও সত্যি, যে টোটাল যে ডিস্টেন্স যেটা r ছিল সেটা এখন r1 + r2, এটাও সত্যি। এই দুটো ইকুয়েশন থেকে যদি মানে জাস্ট সিম্পলিফাই করো, তাহলে এই রিলেশনগুলো পাবে, যেখানে r1টাকে এইভাবে লেখা যায়, r2টাকে এইভাবে লেখা যায়। আর যখনই এরকম সেন্টার অফ মাস প্রবলেম চলে আসবে, যে সেন্টার অফ মাসের রেসপেক্টে পার্টিকেলটা ঘুরছে, যখনই এরকম চলে আসবে, তখন আমাদের এই সেন্টার অফ মাসের সাথে রিলেটেড একটা প্রপার্টি, যেটা তোমরা অলরেডি ফিজিক্সে পড়েছো, আমার বাংলাটা মনে পড়ছে না, জড়তা ভ্রামক বা কিছু একটা বলে, মোমেন্ট অফ ইনার্শিয়া, সেইটা আমাদেরকে জানতে হবে।
সেই মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেশনটা হচ্ছে, সম্পর্কটা হচ্ছে এইটা, মানে বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু হয় সাম ওভার আই এম আই আর আই স্কোয়ার। তাহলে এখানে দুটো পার্টিকেলের রেসপেক্টে একটা সেন্টার অফ মাস তৈরি করেছি, সেই জন্য এখানে সামটা 2 অবধি চলবে, সেই জন্য আই ইকুয়ালস টু m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার লিখেছি। এবার r1 r2 তো এই যে এখানে আছে, সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে ফাইনালি আসছে এরকম একটা ইকুয়েশন এসেছে। এইটা হচ্ছে মিউ, এইটাকে বলা হয় রিডিউসড মাস মিউ, যার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দুটো পার্টিকেলের মাসই ঢুকে বসে থাকলো। এখন শুধুমাত্র একটা পার্টিকেলের মাস আমাদেরকে নিতে হচ্ছে না, দুটো পার্টিকেলের মাস কি আমরা নিতে পাচ্ছি, কিন্তু বারবার এত বড় ইকুয়েশনটাকে আমরা বহন করব না, তার বদলে এটার একটা নাম আছে যেটাকে বলা হয় রিডিউসড মাস। মানে 2 পার্টিকেল প্রবলেম থেকে 1 পার্টিকেল প্রবলেমে যে রিডিউস করলাম, তার ফলে আমার মাসের উপর যে এফেক্টটা পড়লো সেটা হচ্ছে এইটা, যেটাকে মিউ দিয়ে দেখানো হয়। সেজন্য এখন থেকে আমাদের সমস্ত ইলেকট্রনের মাসটা রিডিউস মাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এটা তাহলে এখন এনার্জিটাও এরকমভাবে চেঞ্জ হয়ে গেল। তাহলে এইবার আর বেশি আমি মানে এতে যাব না, মানে বলে দিচ্ছি ডিরেক্টলি যে এইবার যদি ইএন এর জায়গায় এই যে ইএনটা তো আসলো মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার মানে এন স্কোয়ার, এইটা তো আসলো। এইবার যদি এই মিউ এর জায়গায় ওইটাকে তুমি ভেঙে লিখো যে মাইনাস মিউ মানে কি হবে, তাহলে m1 m2 মানে এখানে হবে mn ইন্টু emi বাই mn প্লাস emi, এইটা হবে ইন্টু জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হলো। আচ্ছা, এইটা মানে হচ্ছে এবার এইটা হলো, এবার এইটা মানে কি, এবার জাস্ট কিছুই না, আমি হচ্ছে mn দিয়ে উপরে নিচে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস emi বাই 1 প্লাস emi বাই mn ইন্টু জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা হবে। আচ্ছা, এইটা মানে কি, দেখো এইটা মানে কি, এটা মানে হচ্ছে মাইনাস এই জেড স্কোয়ারটাকে বাইরে নিয়ে চলে আসো, জেড স্কোয়ার বাই 1 প্লাস এমই বাই mn, এই পার্টটা থেকে যাক, আর বাকি পার্টটা কি থাকলো, বাকি পার্টটা থাকলো me ইন্টু ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা থাকলো। এইটাকে আরও ভেঙে লেখো। আচ্ছা, এবার এটা হলো, এটা একটা এক্সপ্রেশন। এইবার যদি ফর হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি করো তাহলে আমার কি হবে, জেডটা 1 হয়ে যাবে, আর এই বাকি যে পার্টটা, এই বাকি পার্টটাই তো রিডব্যাক কনস্ট্যান্ট। দাঁড়াও আর একটু ভেঙে লিখছি, এটা হলো, এটা ইএনটা এটা পাওয়া গেল। আচ্ছা, এরপর হচ্ছে নিউ বার ফর n1 থেকে n2 যেটা করেছিলাম সেইটা এখন কি চেঞ্জ হয়ে যাবে, সেটা আগে যেটা ছিল তাতে ওই এমির জায়গায় আমরা শুধু মিউ লিখব। তাহলে এখন কি হবে, এখন হচ্ছে en এর জন্য আমি এই এক্সপ্রেশনটা পেলাম। দাঁড়াও আমি ঠিক করে ভেঙে লিখছি। তাহলে আগে যেটা আমার en এর জন্য আগে এক্সপ্রেশন কি ছিল, আগে ছিল মানে প্রিভিয়াসলি we had en equals to মাইনাস এম জেড স্কোয়ার, মানে এমটা এখানে কি এম ই ছিল তো ইলেকট্রনের মাস, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা ছিল। আর এখন আমরা কি পেলাম, নাও উই হ্যাভ, এখন কি en ইকুয়ালস টু মাইনাস, মানে এটা বেসিক্যালি যদি এই ইন টার্মস অফ দিস লিখি তাহলে এটা ছিল মাইনাস জেড স্কোয়ার ইন্টু এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা ছিল আগে। আর এখন কি হলো, মাইনাস জেড স্কোয়ার বাই 1 প্লাস এমই বাই mn ইন্টু এমই ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা হলো। তার মানে এই যে আগে ছিল মাইনাস জেড স্কোয়ার, এখন হলো মাইনাস জেড স্কোয়ার ইন্টু মাইনাস জেড স্কোয়ার বাই 1 প্লাস এমই বাই mn, এই যে কারেকশান টার্মটা অ্যাড হলো, এই গুণ হলো।
এটাই হচ্ছে ডিউ টু ফাইনাইট মাস কারেকশন। ঠিক আছে, এবার সবাই বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। তাহলে এইবার এখানে তাহলে EN যদি এইটা হয় তাহলে EN1 পাবো, EN2 পাবো, সেখান থেকে স্পেক্ট্রাল লাইন পাবো। স্পেক্ট্রাল লাইন আমরা ইন টার্মস অফ নিউ বার দেখি, তাহলে এখান থেকে আমি ডিরেক্টলি জাস্ট লিখে দিচ্ছি নিউ বার ফ্রম N1 টু N2টা এখন কি হবে, এখন হয়ে যাবে জেড স্কোয়ার বাই 1 প্লাস ME বাই MN, এইটা হয়ে যাবে ইন্টু ME টু দি পাওয়ার 4 বাই 8 এপসিলন 0 স্কোয়ার বাই CH কিউব, যেমন হয় নিউ বার আমরা যেভাবে আগের বার বের করেছিলাম ঠিক এক্স্যাক্টলি সেইটা, বাই 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। শুধু এক্সট্রা এখন এই কারেকশানটা কিন্তু অ্যাড হয়েছে, আর কিছু না। তাহলে এই যে এই জিনিসটা কি, এই যে ME টু দি পাওয়ার 4 বাই 8 এপসিলন 0 স্কোয়ার ইন্টু CH কিউব, এইটা মানে কি, এটা হচ্ছে আর ইনফিনিটি। তাহলে জেড স্কোয়ার বাই 1 প্লাস ME বাই MN, এইটা মানে হচ্ছে আর ইনফিনিটি ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, এটা হলো। তাহলে এটা যদি হাইড্রোজেন অ্যাটমের জন্য হয় তাহলে নিউ বার ফ্রম N1 থেকে N2 ফর হাইড্রোজেন অ্যাটম, এটা হয়ে যাবে জেডটা হয়ে যাবে 1 প্লাস ME বাই MNটা এখন হয়ে যাবে MH। হাইড্রোজেন অ্যাটমের জন্য হলে নিউক্লিয়াস মানে হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, তাই MH লিখলাম ইন্টু এই আর ইনফিনিটি ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। এইটা হচ্ছে যে আর ইনফিনিটি বাই 1 বাই ওয়ান, আর ইনফিনিটি বাই 1 প্লাস ME বাই MH, এইটাকে বলা হয় RH, রিডব্যাক কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন। ঠিক আছে, এইটা হচ্ছে RH, 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, where this RH equals to আর ইনফিনিটি বাই 1 প্লাস ME বাই MH। ঠিক আছে, তাহলে হিলিয়ামের জন্য কি হবে, নিউ বার N1 থেকে N2 ফর He প্লাসের জন্য কি হবে, এটা হয়ে যাবে 1 বাই 1 প্লাস ME বাই M, He প্লাস হবে, এটা ছিল H, এটা হবে He প্লাস বাই He, তাই তো, মানে এখানে হাইড্রোজেনের জন্য H হলো আর He প্লাসের জন্য এটা হয়ে যাবে MHE প্লাস, এইটা ইকুয়ালস টু আর আর এখানে তো জেডের একটা ভ্যালু থাকবে, তার মানে জেডের ভ্যালু হবে হচ্ছে 4 হবে এখানে Hর ক্ষেত্রে, ইন্টু আর ইনফিনিটি ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, এইটা মানেই হচ্ছে আর HE ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। এই আর HE মানে কি, এই আর HE মানে হচ্ছে এই পুরো জিনিসটা, where this RH equals to 4 into R infinity by 1 by ME plus MH, এটা ঠিক আছে। তাহলে আগের যে জিনিসগুলো ছিল এখন কিন্তু সব এই রকমভাবে রিপ্লেস হয়ে গেল, মানে আগে শুধুমাত্র ইলেকট্রনের মাস ছিল, এখন কিন্তু এই একটা করে এক্সট্রা টার্ম চলে আসলো, যে টার্মটা ছিল না বলেই আগে ওই এক্সপেরিমেন্টাল রেজাল্টটা মিলছিল না। তাহলে এইবার যদি আমরা জাস্ট, এবার আমি খুব শর্টকাটেই দেখিয়ে দিচ্ছি, এইবার যদি আমরা ওই যে প্রবলেমটা আমাদের হচ্ছিল পিকারিং সিরিজ আর বামার সিরিজের যে প্রবলেমটা, সেটাকে যদি একটু ভালো করে দেখি তাহলেই কিন্তু এবার পরিষ্কার মিলে যাবে যে পিকারিং মাইনাস নিউ বার হাইড্রোজেন অফ বামার, যেটা এটা এখন কি হয়ে যাবে, এই জায়গাটা এখন জাস্ট কি হয়ে যাবে, তাহলে পিকারিং আর বামারের জন্য শুধু N1 N2টা চেঞ্জ হবে, ওই মানে 2 3 4 5 যে ব্যাপারটা ছিল সেইটা শুধু চেঞ্জ হবে, সেইটা নয় চেঞ্জ করব। আর এমনি এখানে আমার কি হয়ে যাবে, এটা জাস্ট হয়ে যাবে আর অফ HE মাইনাস আর অফ H, এটা হবে তো, মানে বুঝতে পারছো তো কি বলছি, মানে পিকারিং সিরিজটা আমি লাস্ট কি লিখে এসেছিলাম, মানে আমি যদি এই যে এখান থেকে যদি আমি এই এইচের পিকারিং সিরিজটা যদি এইটা থেকে লিখি, যদি এইটা থেকে, তাহলে এটা কি হবে, আর অফ এইচই ইন্টু 1 বাই N1 স্কোয়ার, কত লিখে এসেছিলাম 2 স্কোয়ার
মাইনাস এন স্কোয়ার, যেখানে এনটা 3 4 5 হতে পারে, মাইনাস এইটার জন্য কি হবে আর অফ এইচ ইন্টু 2, এটা তো অসুবিধা নেই, এটা তো পরিষ্কার আমরা জানি বামার সিরিজটা এরকম হবে। তাহলে এইটা মানে কি আর অফ এইচই মাইনাস আর অফ এইচ ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, এইটা হলো। তাহলে এইটা হচ্ছে আমাদের এখন ইম্পর্টেন্ট। এবার এইটা মানে কি আর অফ এইচই মাইনাস আর অফ এইচ মানে কি 1/1 প্লাস আর অফ এইচই মানে কি 1/1 প্লাস এমই বাই এম ইন্টু এইচই মাইনাস 1/1 প্লাস এমই বাই এম ইন্টু এইচ, মানে সরি আর অফ এইচই মানে হচ্ছে আর অফ এইচই মানে হচ্ছে 4 ইন্টু আর ইনফিনিটি থাকবে একটা, 4 ইন্টু আর ইনফিনিটি, এখানে একটা আর ইনফিনিটি, এইটা ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, এইটা হবে। তাহলে এই জিনিসটাকে যদি ক্যালকুলেট করো অন দ্য রিলেশন যে এম অফ এইচ মানে কি একটা নিউক্লিয়াসের মাস মানে কি, একটা নিউক্লিয়াসের মাস মানে 4 ইন্টু একটা হাইড্রোজেনের মাস, তাই তো। একটা হিলিয়ামের নিউক্লিয়াস মানে হচ্ছে 4 গুণ অফ হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা তো আমরা এই রিলেশনটা তো কি লিখছি বারবার। এইটা, তাহলে এইটাকে যদি আমরা এবার এই ওপরের ইকুয়েশনে লিখি তাহলে পরিষ্কার দেখতে পাবে, এটা যদি লিখি তাহলে পরিষ্কার দেখতে পাবে এই যে ডিফারেন্স যেটা আসবে, মানে এই যে এই ডিফারেন্সটা যেটা যে এই যে এই তাহলে মানে এই রিলেশনটা যদি লিখি তাহলে আমি পরের পাতায় লিখছি। তাহলে এই যে মানে আমি আর এটা একটা বড় ক্যালকুলেশন, আমি অত কিছু আর করছি না। এই যে এই ডিফারেন্সটা যেটা 1/1 প্লাস এমই বাই এম এইচই মাইনাস 1/1 প্লাস এমই বাই এম এইচ, এইটা ইকুয়ালস টু আসবে হচ্ছে 3/4 ইন্টু এমই বাই এম এইচ। এবার এমই বাই এম এইচ মানে কি একটা ইলেকট্রন একটা প্রোটন রাদার, মানে হাইড্রোজেনের নিউক্লিয়াস মানে কি তা ওর মধ্যে একটাই প্রোটন আছে, তাহলে একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে কতটা ভারী 1836 গুণ ভারী। তাহলে এই এমই বাই এম এইচ মানে জাস্ট 3/4 ইন্টু 1/1836, এইটা তার মানে নিউ বার অফ এইচই প্লাস পিকারিং মাইনাস নিউ বার অফ হাইড্রোজেন বামার, এটা ইকুয়ালস টু কী হবে এটা ইকুয়ালস টু কী হবে, এইটা মানে তো টোটাল রাশিটা ছিল তো এইটা। তাহলে এখন এই প্রথম পার্টটা আমি পেয়ে গেছি, এই যে 3/4 ইন্টু 1/1836 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, এটা হলো। আর ইন্টু একটা আর ইনফিনিটি আছে, এখানে একটা আর ইনফিনিটি আছে এইটা। তাহলে এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেহেতু এইখানে অবশ্যই আমাকে এই এনটা যেহেতু 2 এর থেকে বেশি বড়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা গ্রেটার দ্যান 0 ভ্যালু দেবে। এগুলো প্রতিটাই তো পজিটিভ, কোথাও নেগেটিভের কোনো ব্যাপারই নেই। তাহলে এটা অবশ্যই গ্রেটার দ্যান 0, মানে একটা কোনো পজিটিভ ভ্যালু দেবে টোটালটা। তাহলে টোটালটা যদি একটা কোনো পজিটিভ ভ্যালু দেয় তার মানে অবশ্যই নিউ বার অফ এইচই প্লাস পিকারিং গ্রেটার দ্যান নিউ বার অফ হাইড্রোজেন বা আমার যেটা এক্সপেরিমেন্টালি এক্সপেক্ট করা হয়েছিল, এক্সপেক্টেড রেজাল্ট এটাই পাওয়া গেছিল। ঠিক আছে, তাহলে বোর থিওরি যেটা ব্যাখ্যা করতে পারছিল না সেটা কিন্তু ফাইনাইট মাস কারেকশান দিয়ে পরিষ্কার ব্যাখ্যা করা গেল। মানে আমি এই ওপরের রিলেশনটাকে এই ইকুয়েশানে বসিয়েই জাস্ট এই ইকুয়েশানটা পাওয়া যাবে, সেই ক্যালকুলেশানটা আমি আর দেখালাম না। ঠিক আছে, কারণ আবার বড় ক্যালকুলেশান অলরেডি অনেক ক্যালকুলেশান হয়ে গেছে, সেটা আর দেখালাম না আমি, সেটা অত ইম্পর্টেন্ট কিছু না, এটা সিম্পল অঙ্ক করলেই এটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে পরিষ্কার দেখা গেল যে আগে যেটা দেখা যাচ্ছিল যে পিকারিং ইকুয়াল টু বামার হচ্ছিল, কিন্তু এক্সপেরিমেন্ট বলছে এইটা, সেই জিনিসটাই কিন্তু পাওয়া গেল। কারণ এইটা পুরোটাই তো গ্রেটার দ্যান 0, এখানে তো প্রতিটাই পজিটিভ কোয়ান্টিটি, নেগেটিভের কোনো ভ্যালু নেই, ব্যাপার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো?
হ্যাঁ ঠিক আছে? তাহলে এই যে এটা তাহলে এইটা হচ্ছে বোর থিওরির অন্যতম মানে একটা লিমিটেশন, যেটা বোর থিওরি করতে পারে না। এবং আজকে ওই লিমিটেশন অফ বোর থিওরিটাও বলে দেওয়ার আর কি কথা ছিল, তাই আজকে তার সময় নেই। যে মানে বোর থিওরির বেশ কিছু মানে প্রথমত হচ্ছে স্পেকটাকে ঠিক করে ব্যাখ্যা করতে পারেনি বোর থিওরি। যে মানে বোর থিওরিতে আর কি কী হবে, মানে প্রথমত হচ্ছে বোর থিওরির কিছু লিমিটেশন আমি মুখে বলে দিই। যে লিমিটেশন হচ্ছে শুধুমাত্র 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই বোর থিওরিটা অ্যাপ্লিকেবল। 2 ইলেকট্রন বা তার বেশি সিস্টেম হলে বোর থিওরি কাজ করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে একটা লেভেল থেকে আর একটা লেভেলে N1 থেকে N2 লেভেলে যাওয়ার জন্য যে একটা স্পেকট্রাল লাইন পাওয়া যায় বোর থিওরি বলছে, কিন্তু যদি খুব ভালো স্পেকট্রোফটোমিটারে যদি দেখা যায়, যেটাকে বলা হয় হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটার, তাহলে দেখা যায় এই একটা লাইন অ্যাকচুয়ালি ইজ কম্পোজড অফ 3টে লাইন। মানে বেসিক্যালি হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারে দেখা যায় যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ট্রানজিশন হওয়ার জন্য অ্যাকচুয়ালি 3টে স্পেকট্রাল লাইন পাওয়া যাচ্ছে, কিন্তু বোর থিওরি বলে যে একটাই লাইন পাওয়া যায়। এবং এই যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়ার জন্য যে মানে বোর থিওরি বলছে মানে বোর থিওরি বলছে যে এইটা ধরো N2 লেভেল আর এইটা ধরো N1 লেভেল, তাহলে এই মানে N1 থেকে N2 বা N2 থেকে N1 এ আসার জন্য বোর থিওরি বলছে যে একটাই স্পেকট্রাল লাইন পাওয়া যায়, বাট এক্সপেরিমেন্ট বলছে এইটার জন্য এই N1 থেকে N2 তে এইটার আসার জন্য 3টে লাইন পাওয়া যায়। এরকমভাবে নাকি 3টে লাইন পাওয়া যায়। এই যেই 3টে লাইন পাওয়া যায় এইটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রা। তো বোর থিওরি এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারে না, সেই জন্য বলে যে বোর থিওরি ক্যানট এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার অফ এ স্পেকট্রা। ঠিক আছে এইটা। তারপরে বোর থিওরি বলেছিল যে অ্যাটম হচ্ছে নাকি একটা সম্পূর্ণ 2 ডাইমেনশনাল মডেল, বাট এক্সপেরিমেন্টালি দেখা যায় অ্যাটম ইজ এ 3 ডাইমেনশনাল মডেল। মানে এই যে ইলেকট্রনগুলো যে মানে একটা অরবিটের চারিদিকে অরবিটে আছে, মানে অরবিটে যে ইলেকট্রন আছে এবং সেই যে অরবিটে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই অরবিটগুলো এক একটা 3 ডাইমেনশনাল স্পেস, নট আ 2 ডাইমেনশনাল। তারপরে আরও অনেক, তারপরে হচ্ছে জিমান এফেক্টকে ব্যাখ্যা করতে পারে না বোর থিওরি, স্টার্ক এফেক্টকে ব্যাখ্যা করতে পারে না বোর থিওরি। তারপরে বোর থিওরি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেনে চলে না, যেটা অবশ্যই মেনে চলতে হবে, যেটা বলে যে কোনো একটা পার্টিকেলের পজিশন এবং মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না উইথ আরবিট্রারি অ্যাকুরেসি। তারপরে বোর যে প্রথম যেটা বলেছিল যে MVR ইকুয়ালস টু NH/2π হবে, তার কোনো প্রপার লজিক ছিল না। মানে উনি আর কি জাস্ট মানে অনেকটা থট এক্সপেরিমেন্টের মতোই বলেছিল, মানে কোনো আর কি লজিক ছিল না ওটার পিছনে। তো এরকম আর কি। আর মেন প্রবলেম হচ্ছে বোর থিওরি স্পেকটাকে ব্যাখ্যা করতে পারেনি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কেমিস্ট্রিতে বা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। স্পেকট্রাল লাইনকে বোর থিওরি ব্যাখ্যা করতে পারেনি। তো এই সমস্ত বিভিন্ন লিমিটেশান আছে বোর থিওরির, আমি এখানেই 6-7টা বলে দিলাম, এইগুলো একটু লিখে দিলে ভালো হতো, সেই সময়টা আর নেই। তো এটা নিশ্চয়ই পরদিন স্যার বলে দেবে, ঠিক আছে? তাহলে নেক্সট দিন যেটা মানে ভালো করে বলার কথা, মানে যেটা আমি অলরেডি বলে দিলাম, একটু লিখে দিলে ভালো হতো, এই লিমিটেশনস অফ বোর থিওরি, এইটা ঠিক আছে? এইটা দিয়ে পরদিন শুরু করতে হবে। বাকি তো বলো আজকে আর কারোর কোনো অসুবিধা আছে কিনা? আজকে অনেক ক্যালকুলেশন হলো, একটু কঠিন জিনিসই বলা হলো, কিন্তু এটা বেসিক মনে রাখতে হবে, এটা অনার্সে বেসিক। তোমাদের একদম ডিরেক্ট ওয়েভ মেকানিক্যাল মডেল মানে শরিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে নাকি সিলেবাসে আছে শুরু করার জন্য, আমাকে স্যার বলল। সেখানে এগুলো কিন্তু একদমই বেসিক। এবার বলো তোমাদের কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা? ম্যাম ওই যে গ্রাফটা করেন ওটা একটু বার করবেন। হ্যাঁ এই তো বলো। ওই যে গ্রাফে যে ওই
বাম লিম্যান সিরিজে যেরকম 3 নম্বর থেকে 1 নম্বর যে 3 নম্বর কক্ষ থেকে 1 নম্বর কক্ষ ইলেকট্রন যেমন নেওয়া হয় যে শক্তি ছাড়ে, আর 3 নম্বর থেকে 2 নম্বর যেমন বামারে নেওয়া হয়, তার থেকে তো মনে হয় বেশি শক্তি ছাড়ে। ওইটা তো তাহলে আল্ট্রা ভায়োলেট রশ্মির থেকে তো বেশি ওই ওটা কি বলে হ্যাঁ, তো ওটা তাই তো হয়, ওটা ভিজিবল রিজিয়ান বলেছি তো, বামারটা তো ভিজিবল রিজিয়ান। আমি কি বলছি ওই তো ধরে নিন ওটা কি লিম্যান সিরিজে ওই 7 নম্বর কক্ষ থেকে 1 নম্বর কক্ষে এলো, আর আমার সিরিজে 3 নম্বর থেকে 2 নম্বর এলো, তো এর মধ্যে তো দুটোর মধ্যে ফ্রিকোয়েন্সি আলাদা পার্থক্য থাকে মানে হ্যাঁ থাকবে তো, থাকবে লিম্যান তো। সিরিজে ম্যাম লিম্যান সিরিজে তো বেশি শক্তি মানে বেশি হ্যাঁ ফ্রিকোয়েন্সি দেওয়ার কথা। হ্যাঁ থাকবে তো, সেক্ষেত্রে থাকবে তো। লিম্যান সিরিজ তো আল্ট্রা ভায়োলেট তাহলে বেশি তো ইয়ে দেওয়ার কথা ছিল। না না, যাই থাকবে মানে আল্ট্রা ভায়োলেট রিজিয়নের মধ্যেই থাকবে। হ্যাঁ, এবার যেগুলো হায়ার, অনেক হায়ার থেকে যে নিচের যে দিকে যেগুলো আসবে, সেগুলো আল্ট্রা ভায়োলেট থেকে বাইরে বেরিয়ে যাবে, বাইরে হবে, সেগুলোকে আর দেখা যাবে না। যতটা মোটামুটি দেখা যায় সেটা আল্ট্রা ভায়োলেটের মধ্যেই পড়ে। যেগুলো আরও বেশি রিজিয়নে থাকবে সেগুলো তো আর দেখা যাবে না। বাট বাট এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যেমন তুমি যেটা বলছো যে 3 থেকে 2 আর ওটার হচ্ছে 7 থেকে 1, তেমন মানে দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য থাকবে না, কারণ এখানে তো 3 মানে এখানে তো এই দিকটাও বেড়ে গেছে, আর এদিকে তো যত যাচ্ছে তত তো এনার্জি গ্যাপ আমার কমছে। মানে তুমি কোয়ান্টাম নাম্বার দেখছো যেমন, তেমন যত ওপরে যাচ্ছে তত তো এনার্জি গ্যাপ আমার কমছে। তার মানে আমার এই যে এইখানে এই 3 আর 2 এর মধ্যে যতটা ডিফারেন্স, সেখানে এই 7, 6, 5 সেগুলোর মধ্যে ডিফারেন্স তো আরও কম। তার মানে এদের রেসপেক্টে এর কিছুটা হলেও ফ্রিকোয়েন্সি অনেক কম্পেয়ারেবল হবে, মানে বলবো না যে বেশি হবে, বাট কম্পেয়ারেবল হবে। তুমি যতটা বেশি ভাবছো ততটা বেশিও হবে না, কারণ এক্সপোনেনশিয়ালি জিনিসটা তো বাড়ছে, মানে বাই এনার্জি গ্যাপ রাদার কমছে, সেই জন্য। ঠিক আছে, এবার বলো আর কারোর কোনো অসুবিধা আছে?